হয়তো নতুন যে তার জন্য তেমন কাজে লাগবে না, বাট যারা পুরাতন আছেন বা আজকে নতুন আছেন আর কিছুদিন পরে পুরাতন হবেন তাদের জন্য খুব দরকারি। আমরা প্রথমে একটা বিষয় আসি, পার্টনারশিপ। মনে করেন আপনারা 3 বন্ধু মিলে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। সেখানে এমন হতে পারে যে আপনারা 3 বন্ধু মিলে চিন্তা করলেন যে আমরা 20,000 করে আমরা 60,000 টাকা দিয়ে 3 জন মিলে ব্যবসা করব। সেই 3 জনের ব্যবসাটা আমরা কিভাবে আমাদের ট্রেড লাইসেন্স করতে পারি বা ব্যবসাটার আইনগত বৈধতা দিতে পারি। কোনো পার্টনারশিপ ব্যবসা যখন করবেন আগে একটা নাম ঠিক করবেন। আমি প্রথমে আসবো সহজ, পরে আমরা আসবো আমাদের সরকারি গভর্নমেন্ট প্রসেসে কিভাবে যাওয়া যায়। প্রথমটা হচ্ছে আপনারা একটা নাম ঠিক করবেন যে এই ব্যবসাটার নাম দিব ধরেন একটা কুমুদিনী এন্টারপ্রাইজ দিব। কুমুদিনী এন্টারপ্রাইজের মালিক হতে চান শবনম এম, শাহনাজ বেগম, রিফাত শারমিন। এরা 3 জন মিলে চিন্তা করলো আমরা কুমুদিনী এম নামে একটা কোম্পানি মানে একটা ফার্ম দিব। জয়েন্ট স্টক ফার্ম না, এটা একটা পার্টনারশিপ ফার্ম দিব। আপনাদের ব্যবসা যদি সবসময় 10 লাখ টাকার নিচে থাকে এখনো ব্যবহার করতে পারে, যেটা 10 লাখের উপরে কোনো না। আর নইলে এখন বাংলাদেশ সরকারের নিয়ম যেটা আমিও প্রেফার করব, 4,000 টাকার স্ট্যাম্প থাকবে। সেখানে আপনারা 3 জনের এভাবে আসবেন, ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি, এবং আপনারা কি নামে কি ধরনের ব্যবসা করছেন, কে কতটুকু মূলধন দিচ্ছেন সেটার উপর এখানকার পার্সেন্টেজ নির্ভর করবে। এবং ব্যবসার প্রত্যেকটা ধারাবাহিকতা থাকবে যে কিভাবে ব্যবসা করবেন, আপনাদের মৃত্যুর পরে আপনাদের শেয়ার কিভাবে হস্তান্তরিত হবে, কেউ যদি বের হয়ে যেতে চান ব্যবসা। আমাকে শুনতে পাচ্ছেন না? না না, শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। আপনারা শুনতে পাচ্ছেন? তাহলে আপনার খালেদা বেগম, আপনার হয়তো নেটওয়ার্কের কোনো সমস্যা আছে। আমাকে একটু সবাই জানাবেন যে আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা, একটু জানান প্লিজ। শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে খালেদা বেগম আপনার কোনো সমস্যা হতে পারে, একটু চেক করেন। ওকে, আমরা যেখানে ছিলাম সে জায়গাটা কি ছিল, যে আমরা যদি পার্টনারশিপ ব্যবসায় যাই সেই পার্টনারশিপ ব্যবসাটা কিভাবে করব। প্রথমে আমরা সিদ্ধান্ত নিব কি প্রোডাক্টের ব্যবসা করব, কি নামে ব্যবসা করব। তারপরে আমরা একজন লয়ারের কাছে যাব। সেই লয়ার কি করবেন, আমাদের 3 জন হোক, 5 জন হোক, 10 জন হোক, ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি, ফোর্থ পার্টি এইভাবে করবেন। তারপরে সেই ব্যবসাটা কিভাবে পরিচালিত হবে, কাদের সইয়ের চেকে টাকা উঠবে, কেউ মারা গেলে তার শেয়ার কিভাবে যাবেন, কেউ যদি বের হয়ে যেতে চান কিভাবে যাবেন, যাবতীয় তথ্য লেখা হবে। লেখা হওয়ার পরে এটা 4,000 টাকার স্ট্যাম্পে প্রিন্ট হবে। তারপরে যেটা করবেন, সেই লয়ার নিজে সাইন করবেন এবং এটাকে নোটারাইজ করে দিবে। এই যে নোটারাইজ হয়ে গেল, এটা আপনি অফলাইন বা অনলাইন যেখানে ব্যবসা করেন, এরপরে আপনি সেটা সিটি কর্পোরেশন হোক, পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, আপনি ট্রেড লাইসেন্স করবেন, রেডি ফর ইওর বিজনেস। এখন মনে করেন আপনি খুব বড় আকারের ব্যবসায় যাচ্ছেন, এই ভলিউমটা হবে ব্যাংক লোন, এই ব্যবসাটা আরো বড় যাবে, তখন কিন্তু এই পার্টনারশিপ আমরা জয়েন্ট স্টক থেকে অর্থাৎ আরজেসি থেকেও রেজিস্ট্রেশন করতে পারি। এটার বড় প্রসেস, আমি পরে আসবো, কেন আপনারা এখনই এতটা বুঝতে পারবেন না। এবার আসি একটা চুরি বুদ্ধি দিয়ে। আপনাদের যখন ট্রেনিং দিচ্ছি শুধু ব্যয়বহুল জিনিস শেখালে তো হবে না। এখন মনে করেন রিফাত শারমিন, তানিয়া আক্তার আর সুমাইয়া আক্তারের কাছে আছে মাত্র 3 জন মিলে, কারো 2,000, কারো 4,000, কারো 10,000। আপনাদের মোট মূলধন হলো 16,000। তা 16,000 টাকায় কি আপনারা ব্যয় করে ফেলবেন পার্টনারশিপ ডিড আর ট্রেড লাইসেন্স বানাতে? তখন আপনারা কি করবেন, ব্যবসা যেহেতু ছোট, 300 টাকার একটা স্ট্যাম্পে এমইউ করবেন। এটাকে আমরা কি বলি, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা চুক্তিপত্র। সেই সমঝোতা চুক্তিপত্রটা কেমন হবে, যে সুমাইয়া আক্তার, তানিয়া আক্তার, রিফাত শারমিন এরা 3 জন 3টা পক্ষ হয়ে এই মর্মে চুক্তিবদ্ধ হচ্ছেন যে তারা একটা অনলাইন বিজনেস করবেন, কিন্তু যখন তাদের এখানে একটা কলাম লেখা থাকবে, যখন এই ব্যবসাটা বড় হবে তখন অবশ্যই তারা পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে দিবেন। এটা হচ্ছে যারা একদম কম খরচে, বা আপনি মনে করেন হাজারা এন্টারপ্রাইজ একটা
ইনভেস্টর নিবে, ওনার অনলাইন কনসালটেন্সি ব্যবসা, ওনার ভূমি জরিপের ব্যবসা খুব ভালো চলছে। উনি মনে করলেন যে আমার এই ব্যবসায় যদি এখন কেউ আরো 1 লাখ টাকা বিনিয়োগ করে তাহলে আমার ইন্ডিভিজুয়াল এন্টারপ্রাইজ অর্থাৎ প্রোপাইটারশিপ, কাউকে কিভাবে টাকা পয়সা নিতে পারেন। উনি কি করবেন, হাজারা এন্টারপ্রাইজ হবে প্রথম পক্ষ, আমি অর্পিতা চৌধুরী আমি হচ্ছে দ্বিতীয় পক্ষ, আমি ইনভেস্টর। তখন আমাদের মধ্যে একটা সমঝোতা চুক্তি হবে বা এমইউ হবে 300 টাকার স্ট্যাম্পে। এইভাবে কিন্তু আমরা জি বলেন শামিউর, বলেন কি বলতে চান? এইভাবে কি করতে পারি আমরা, যে কোনো ব্যবসায় একজন ইনভেস্টরকে নিতে পারি। আমার ব্যবসা আমারই থাকবে, আমি আমার ব্যবসার সুনাম, ব্যবসার দুর্নাম, ব্যবসার কোনো কিছুই কাউকে দিব না। যিনি ইনভেস্টর হবেন তার সঙ্গে আমরা লাভ লোকসানের হিসাবে যাব। এখন আপনারা আমার সঙ্গে একটু আলাপ করেন, কে কোথায় কি বোঝেননি এবং কি জানতে চান। আজকে আমাদের বিষয়ই হবে এগুলো। একটু যদি কথা বলতেন আমার সঙ্গে। কারোর কি কিছুই জানার নেই? পার্টনারশিপ নিয়ে, এমইউ নিয়ে কেউ কিছু জানতে চান না আপনারা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ম্যাডাম সালাম। জি আমি বলেন। এই কিছুক্ষণ ২-৩ মিনিট আগে জয়েন করেছি। যদি জি এই যে আবার আপনি বলি। এমওইউর কথা বললেন, একটু যদি মানে এই পর্যন্ত যা আচ্ছা বলছেন আচ্ছা আচ্ছা আমি আবারও বলছি। আমি প্রথমে শুরু করেছিলাম বাংলাদেশে আমরা বৈধভাবে পার্টনারশিপ ব্যবসা কিভাবে শুরু করতে পারি। আমরা যদি 3 জন বা 4 জন মিলে কোনো পার্টনারশিপের ব্যবসা করতে চাই, বাংলাদেশের বৈধ নিবন্ধন ৮,০০০ টাকার স্ট্যাম্পে একটা কন্ট্রাক্ট করে ফার্স্ট পার্টি, সেকেন্ড পার্টি, থার্ড পার্টি, এখানে সব বিস্তারিতভাবে লেখা থাকবে কিভাবে কি ব্যবসা করবে, কিভাবে এই ব্যবসার সমাপন ঘটবে, এই ব্যবসায় থাকা অবস্থায় একই রকম ব্যবসায় সে আর কোনো প্রতিষ্ঠান করতে পারবে না, ব্লা 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 করে আমরা নোটারাইজ করব। এটা একটু ব্যয়বহুল। আর একটা আমি যেটা বুঝিয়েছিলাম, যারা আপনারা অল্প পুঁজির ব্যবসা করছেন বা আপনার নিজস্ব ব্যবসা আছে, একটা ট্রেড লাইসেন্স সহ প্রোপাইটারশিপে আপনি নিজস্ব ব্যবসা করছেন, সেখানে আপনি চান কেউ একজন টাকা ইনভেস্ট করুক, কেউ একজন ইনভেস্টর হোক, অর্থাৎ কেউ একজন বিনিয়োগকারী হোক। কিভাবে আসবেন, সেটা আসবেন একটা এমইউ এর মাধ্যমে, অর্থাৎ 300 টাকার স্ট্যাম্পের মাধ্যমে আমরা কি হবে, এটা একটা সমঝোতা চুক্তিপত্র হবে, যেটা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী 300 টাকার স্ট্যাম্প হতে হবে। সেই 300 টাকার স্ট্যাম্পে এস.এম. রহমান হচ্ছে প্রথম পক্ষ, মনে করেন তার ট্রেড লাইসেন্সে প্রোপাইটারশিপ, আমি অর্পিতা চৌধুরী হবে দ্বিতীয় পক্ষ, আমি এস.এম. রহমানের যে ব্যবসা আছে সেখানে 1 লাখ টাকা বিনিয়োগ করব। উনি কিভাবে আমাকে লভ্যাংশ দিবেন, কিভাবে আমি লস বহন করব, এই চুক্তিগুলো লেখা থাকবে, 2 জন সাক্ষী থাকবেন, আমরা চুক্তি করব। এখন একটু বলেন কেউ বুঝেছেন কিনা, তাহলে আমি আরেকটু সহজভাবে যাব। একটু আমার সঙ্গে প্লিজ যোগাযোগ করেন। ম্যাডাম এইটুকু বুঝতে পেরেছি, এইটুকু শুনেছি। আর ওই যে একক মালিকানায় ব্যবসার জন্য যে কাগজপত্রগুলো, সেটা কি আগের লেকচারে হয়ে গেছে? না, একক মালিকানা বলতে প্রোপাইটারশিপ, আমি বারবারই যেটা কি বলেছি, একক মালিকানা মানে আপনি যখন ট্রেড লাইসেন্স করেন আপনার নামে, আপনার একার নামে, আপনি মনে করেন সব নাম এম বিস্কিট, কিন্তু আপনি ট্রেড লাইসেন্স আপনার নামে করেছেন, এটাই হচ্ছে একক মালিকানা, প্রোপাইটারশিপ। প্রোপাইটারশিপ যেটা আমরা পৌরসভা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, এই জায়গাগুলো থেকে যে ট্রেড লাইসেন্স গুলো একজনের নামে নেই, আমি অর্পিতা চৌধুরী আমার একা নামে নিয়েছে, এটাকে বলে প্রোপাইটারশিপ। এটা হচ্ছে একক মালিকানা। আমি বোঝাতে পেরেছি? জি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। জি আপনি বলেন সামিউর, কি বলতে চান? ভালো আছেন না ম্যাম? হ্যাঁ জি ভালো আছি, বলেন সামিউর। আমি বলছিলাম যে পার্টনারশিপে সর্বোচ্চ কতজন মানে অংশীদার নেওয়া যেতে পারে? 100 জনও নেওয়া যেতে পারে, 200 জনও নেওয়া যেতে পারে, কোন আনলিমিটেড, সর্বনিম্ন 2 জন। আচ্ছা আচ্ছা। মানে 2 জন ছাড়া আপনি কি পার্টনার হবেন, একা তো পার্টনার হওয়া যায় না, তাই না? একা মানে হচ্ছে আপনি তখন প্রোপাইটারশিপ, আমরা কিন্তু লিমিটেড এর পরে আসবো, কারণ লিমিটেড আপনারা হয়তো সেই বড় কিছু চিন্তা করবেন, লিমিটেড একটা ব্যয়বহুল জায়গা, এটা আমরা পরে আসবো। যারা আপনারা অনলাইন উদ্যোক্তা আছেন তাদের জন্য আমি বলবো, যারা বড় কিছুর ব্যবসা করবেন
তারা যাবেন পার্টনারশিপে, কারণ এটাও ব্যয়বহুল। আর যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন তাদের সঙ্গে যদি কেউ বিনিয়োগ করতে চান বা কোনো ভেন্ডরের সঙ্গে যখন চুক্তি করবেন, মানে আপনার যিনি সাপ্লায়ার হবে আপনি তার সঙ্গে চুক্তি করবেন, বলেন তো আপনারা কত টাকার স্ট্যাম্পে করবেন? কেউ একটু বলেন তো। 300 টাকা। জি, 300 টাকা। ধরেন আপনি একজন সাপ্লায়ারের সাথে চুক্তি হচ্ছেন, মাল বিক্রি করে আপনি তাকে টাকা দিবেন, কিন্তু তিনি আপনাকে প্রতি মাসে 20,000 টাকার করে পোশাক বা কাঁচামাল দিবেন। এইভাবে যে একটা চুক্তি হবে, সেই চুক্তিও কিন্তু প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ, সেই ক্ষেত্রে আপনি হয় প্রথম পক্ষ, ভেন্ডার হবে দ্বিতীয় পক্ষ। সাপ্লায়ারকে আমরা বলি ভেন্ডার। তা এই চুক্তিটা যেটা হবে এটাও কিন্তু 300 টাকার স্ট্যাম্পে। আপনারা যারা উদ্যোক্তা হতে চান বা উদ্যোক্তা হয়ে আছেন, আমি তো সারাক্ষণ ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করছি। এইবার যেহেতু আমাদের সেশনটা অনেক বড়, 4 দিনের সেশন, আমি চেয়েছি আজকের সেশনে আপনাদেরকে যে ব্যবসায়ে আমরা কিভাবে চুক্তিতে আবদ্ধ হব। তা এই জিনিসটা আপনারা যেহেতু সচরাচর কখনো করেন না, আপনাদের কাছে একটু জটিল লাগবে, আমার কাছে তো খুব সহজ। আপনারা যদি আমার সঙ্গে একটু কানেক্টেড থাকেন, নানা রকম প্রশ্ন করেন, আমার জন্য কিন্তু সুবিধা হয়। আমরা আজকে ট্যাক্সের জায়গা আলোচনা করব, ভ্যাটের জায়গা আলোচনা করব। আমি আজকে লিমিটেডে যাব না, আপনারা বুঝবেন না। একটা কিভাবে আপনারা যে কোনো মানুষের সঙ্গে চুক্তিতে যেতে পারেন যে কোনো বিষয়ে, এই জিনিসগুলো নিয়ে আমার সঙ্গে একটু প্রশ্ন করেন, আমি উত্তর দিব আপনাদেরকে। করেন যা মনে আসে, কেউ লজ্জা পাবেন না, যা যা মনে আসে। যদি বলেন কাজের বুয়ার সাথে চুক্তি, সেটাও আসতে পারেন আমাকে। আমি অপেক্ষা করছি, আপনারা কোশ্চেন করলে আমার এই ব্যাপারে আলোচনা করতে একটু সুবিধা হবে, আপনারাও আনন্দ পাবেন। একটু বলেন। কারোর প্রশ্ন নাই? তার মানে আজকের ক্লাসটা আপনারা আসলে এনজয় করছেন না, কিন্তু এই জিনিসটা যে একটু শিখতে হবে। শুধু আমি ভোক্তা অধিকার শেখাবো, শুধুমাত্র আমি ট্রেড লাইসেন্স শেখাবো, এইটা শিখলে তো উদ্যোক্তা হওয়া যাবে না ভাই। আমার বোনেরা যারা আছেন, উদ্যোক্তা হিসাবে সফল হতে গেলে আইনের প্রতিটা ধাপ জানতে হবে। একজন বিনিয়োগকারী নিবেন, ইনভেস্টর নিবেন, কিভাবে আপনি আপনার ভেন্ডারের সঙ্গে চুক্তি করবেন, কিভাবে আপনি আপনার ব্যবসাটাকে আরো বড় করে করবেন, এই জিনিসগুলো যদি না জানেন আপনি তো আরো বিস্তৃত জায়গায় পৌঁছাতে পারবেন না। আপনাদের যদি এই সাবজেক্টে ইন্টারেস্ট না থাকে আমি কিন্তু এখানে যাব না, যেটা মজা পান সেটা বলবো। জি এমডি ইব্রাহিম, ওয়ালাইকুম সালাম। জি বলেন ইব্রাহিম। জি 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 বলেন সামির, বলেন। জি জি ম্যাডাম, ওই পার্টনারশিপটা আমরা কিভাবে আর মানে আরজেসি তে রূপান্তর, মানে এতে লিমিটেড, এটা পার্টনারশিপ আলাদা, পার্টনারশিপ আরজেসি তে করা যায়, সেটা হবে জয়েন্ট স্টকে রেজিস্টার্ড ফার্ম। জি জি আরজেসি তে ওরকম প্রক্রিয়াটা লিমিটেডও আছে। জি আমি এটাও আসবো, এটা একটু পরে আসি, কারণ এখনো যে এইটুকুতে ইন্টারেস্ট পাচ্ছে না, ওই আলোচনাগুলোতে একটু বস্তু নির্ভর, আনন্দ কম। আমি লিমিটেডও বলবো। আপনি এমডি ইব্রাহিম নোমান। জি 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 সামির, খুবই গুরুত্বপূর্ণ, মানে চুক্তিপত্র, চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। জি আজকে আমি এইটাই শেখাতে চাচ্ছি যে চুক্তিটা কত গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাদের কাছ থেকে আমি সাড়া পাচ্ছি না। এমডি ইব্রাহিম নোমান একটু বলবেন আপনি কি বলতে। জি গুড ইভিনিং, বলেন নোমান। জি ম্যাম, আমি জানতে চাচ্ছি যে জি যে দুজন সাক্ষী থাকবে জি মানে তাদের কি মানে মানে 18 বছর হলেই হবে নাকি বিশেষ কোনো যোগ্যতা থাকতে হবে, বা এ হলে হওয়া যাবে না, এরকম কোনো কিছু না আছে? না মানে না না পূর্ণ হলে হবে, সুস্থ সবালক হতে হবে। কোন মস্তিষ্ক বিকৃত মানুষ তার সাক্ষী হতে পারে জি না, জি তাই জি না? জি মানে হ্যাঁ হ্যাঁ, সাক্ষী সুস্থ মানে কেউ সবালক। কি আমার রিলেটিভ হতে পারবে সাক্ষী? জি 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 আপনার রিলেটিভ, আপনার ওয়াইফ, আপনার বাবা মা সবাই হতে পারবেন। এখন একটু মজার জিনিস আলাপ করি। বাংলাদেশে যখন মুসলিম আইন অনুযায়ী বিবাহ হয়, সেখানে কিন্তু একজন নারী সাক্ষীকে মানে একজন পুরুষ সমান 2 জন নারী সাক্ষী ধরা হয়। তাই মনে করেন আপনি পালিয়ে যে বিয়ে করবেন, সেখানে কিন্তু আবার শুধু 2 জন নারী সাক্ষী নিয়ে যেন না, তাহলে কিন্তু একটু ঝামেলা আছে। নারী সাক্ষী 2 জন নিতে গেলে 4 জন নিতে হবে, জি জি আর একজন পুরুষ নিলে 2 জন নারী সাক্ষী নিতে হবে বিবাহের ক্ষেত্রে। এটা আমি বলতে চাচ্ছি মুসলিম আইন অনুযায়ী বিবাহের ক্ষেত্রে। যারা ওই যে কাজী অফিসে পালিয়ে যে বিয়ে করবেন বা এফিডেভিট করবেন তাদের জন্য বলছি। কিন্তু আজকে সেটা চুক্তি, ব্যবসার ক্ষেত্রে চুক্তি যে কি ভীষণ ইম্পর্টেন্ট। আজকে বান্ধবী আছেন, বন্ধু আছেন, পরশু থাকবেন না, তখন তো আপনাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হবে, তখন আপনাদের ম্যাম মধ্যে যদি ঝামেলা হবে। তার
সেটা জি। তারা না মানে তখন কি হবে? শোনেন ওখানে প্রত্যেকটা জিনিস লিখে দেন। লয়ার যখন করেন, আমি যখন ড্রাফটিং করি, সেখানে না মানলে কি হবে, কিভাবে কেউ বের হয়ে যেতে পারেন, কিভাবে তার শেয়ার আরেকজনকে ট্রান্সফার করা যেতে পারে বা ইন্টারনালি কেনা যেতে পারে, প্রতিটা বিষয় ওখানে That means একদম লেখা থাকে। মানে মানে এভরিথিং মানে টার্মস এন্ড কন্ডিশন কন্ডিশন সবকিছু লেখা থাকে। সবকিছু লেখা থাকবে। জি, এটা যে পার্টনারশিপ ডিড, আপনারা মনে করেন ছোট ব্যবসায়ী, আপনারা এমইউ করতে চান, এমইউতেও কিন্তু টার্মস এন্ড কন্ডিশন গুলো লেখা থাকবে। কিভাবে আপনি টাকা বিনিয়োগ করবেন, কিভাবে আপনার লাভ লোকসানের হিসাব করা হবে। বড় বড় কোম্পানিগুলো, আপনি কি জানেন এই যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে ইনভেস্টর হয় যারা কোম্পানির 117 এর, আমি এটাও বোঝাবো, লিমিটেড কোম্পানির মালিকানা চেঞ্জ হয়নি, সেটাও কিন্তু 300 টাকার স্ট্যাম্পে হয়। তাই 300 টাকার যে স্ট্যাম্পে আমরা চুক্তি করি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্ব বহন করে। আমি আজকে আপনাদের সাথে এইটা আলোচনা করতে চাচ্ছিলাম, কিন্তু আপনারা ইন্টারেস্টেড না হলে তো আমি আনন্দ পাবো না, মানে আপনারাও মজা পাবেন না, আমিও আপনাদেরকে পড়িয়ে সরি মানে সেশনটা নিয়ে আনন্দ পাবো না। কিন্তু ম্যাডাম এটা আমার কন্টিনিউ করেন জি আপু, জি ম্যাডাম জি একটা জি question আছে। কন্টিনিউ করেন। জি বলেন বলেন। জিজ্ঞেস করবো? হ্যালো, হ্যাঁ বলেন সামিউর, আমি শুনছি, বলেন। এই যে 300 টাকার স্ট্যাম্পটা মানে জি দেখা যাচ্ছে যে আমি একজনের সাথে কন্টাক্ট করেছি, কিন্তু যে কোনো ভাবে জি কন্টাক্টটা ব্রিজ মানে হয়ে গেছে, ভেঙে গেছে। ঠিক আছে। সেক্ষেত্রে আমি আইনগত এর ভ্যালুটা কতটুকু? অনেক ভ্যালু আপনার। আপনার মনে করেন উনি 300 টাকার স্ট্যাম্পে যে যে চুক্তির কথা ছিল সেগুলো কোনো কিছু মানেননি, আপনি এটা নিয়ে যে সোজা মামলায় যেতে পারবে। মানে এই 300 আইনগত টাকার বৈধতা স্ট্যাম্পটা আছে এখানে। অবশ্যই আমরা সবসময় একটু বলি নোটারাইজ করে নিতে। 300 টাকার স্ট্যাম্প মানে কি, সরকার বলেছে যে কোনো ধরনের চুক্তি, এমইউ যা কিছু ঘটবে সবই কিন্তু 300 টাকার স্ট্যাম্প, বাংলাদেশ সরকারের 300 টাকার স্ট্যাম্পে হবে। 300 টাকার বিনিয়োগ করছেন, তাই এটাকে একটু না আপনাদের আসলে ভীষণ জানা দরকার। শবনম ম্যাম, আপনি আমাকে যেমন প্রথম দিন একটা প্রশ্ন করেছিলেন, আপনি মানে একজন ইউনিভার্সিটি টিচার এবং একজন আইনজীবী, আপনারা দুজনে মিলে একটা ব্যবসা করতে চান। সেই দুইজন মিলে যে ব্যবসা করতে চান, মনে করেন প্রাথমিক অবস্থায় পার্টনারশিপ ডিড করার মতো আপনাদের অর্থনৈতিক সামর্থ্য নাই। আপনারা চিন্তা করলেন একজনের নামে ট্রেড লাইসেন্স করে করব, কিন্তু অন্যজন কিন্তু এখানে বিনিয়োগ করছে। তখন কি করবেন? তখন কিন্তু এই ৩০০ টাকার স্ট্যাম্প ভীষণ প্রয়োজন। আপনাদের যাবতীয় আন্ডারস্ট্যান্ডিং গুলো এখানে লেখা থাকবে। কারণ আপনাদের কাছে মনে হয়েছে ৪,০০০ টাকার স্ট্যাম্প এবং সেটাকে ট্রেড লাইসেন্সে ব্যয় করা, বা আপনি ভাবছেন অনলাইন ব্যবসা করব, এই মুহূর্তে আমি ট্রেড লাইসেন্স করব না, আপনাদের জন্য ব্যয়বহুল হয়ে যায়। তাই কি হয়? সেই ক্ষেত্রে ৩০০ টাকার স্ট্যাম্প ব্যবহার করবেন। আপনাদের একটু যার যা জানার ইচ্ছা, যা মনে হয় আমাকে একটু কোয়েশ্চেন করেন না। আমি একটু চাই আপনারা কি কি মানে এটা জানেন বা কি বোঝেন না, আমি আপনাদেরকে একটু বোঝাতে চাই। ম্যাডাম, জি, ওই পার্টনারশিপের ক্ষেত্রে জি। যদি আমরা কন্টাক্ট করলাম, সেক্ষেত্রে আমরা ব্যবসা করতে চাচ্ছি, সেখান থেকে আমাদের কি আবার ট্রেড লাইসেন্স করতে হবে? অবশ্যই পার্টনারশিপ ডিড যদি করেন, ৪,০০০ টাকার স্ট্যাম্পে যে ডিড হবে, এই ডিড জমা দিয়ে এই ডিডের এগেইনস্টে আপনাদের ৪ জনের ছবি জমা দিতে হবে। একজনের নাম লিখে গং লেখা থাকবে এবং গং মানে তো বোঝেন, বাংলাদেশের গং বলতে বোঝায় অনেক, একের অধিক। জি। আমাদের লিগ্যাল ল্যাঙ্গুয়েজে একের অধিক হচ্ছে গং। জং মানে হচ্ছে স্বামী। মানে এগুলো আপনাদের আস্তে আস্তে বোঝাবো। এগুলো বুঝতে হবে। এটা যে হাজারা এন্টারপ্রাইজের বেশি বোঝা দরকার। তা এই ক্ষেত্রে কি হবে? আপনারা ওই যে ব্যবসার একটা নাম দিয়েছেন, মনে করেন সামিউর এন্টারপ্রাইজ নাম দিয়েছেন। তখন ট্রেড লাইসেন্সটা হবে সামিউর এন্টারপ্রাইজের নামে। আর মালিক কারা হবে? সামিউর এবং আদার্স। আদার্স আমরা ইংরেজিতে বলি, বাংলায় বলি গং। কম। বুঝতে পারছেন? গং। জি, মানে আর ইংরেজিতে আমরা বলবো এটাকে আদার্স। আদার্স মানে আরো অনেকেই আছে। অর্থাৎ পার্টনারশিপ যেই ডিডটা করবেন, সেই ডিডটার এগেইনস্টে ওইখানে যে ব্যবসার নাম লেখা থাকবে, যে ব্যবসার ধরন লেখা থাকবে, সেইভাবেই কিন্তু আপনার ট্রেড লাইসেন্স হবে। বলেন আর কে কি জানতে চান? ম্যাডাম, জি। এই ক্ষেত্রে কি ৩ নাম্বারও কি এভাবেই আসবে? ৩ নাম্বার, না, ভিন না, নাম্বার? শোনেন, যতক্ষণ আমরা জয়েন্ট স্টকে রেজিস্ট্রেশন না করব, ততক্ষণ পর্যন্ত পার্টনারশিপ ফার্মের নামে টিন হবে না। আপনাদের ব্যক্তিগত টিন এটার সাথে সংযুক্ত হবে। আমি আসছি এটা বোঝাবো। যে কখন টিন খোলার প্রয়োজন হয়। ইব্রাহিম বলেন কি বলতে চান? ইব্রাহিম নোমান? ইব্রাহিম নোমান কিছু বলতে চান? ইব্রাহিম নোমান?
না ম্যাম, আমি বলবো না, ওই হাফটা আগে থেকে হয়তো আচ্ছা ওকে, ঠিক আছে। আপনাদেরকে আমি একটা জিনিস বোঝাই, যখন একক মালিকানা অর্থাৎ প্রোপাইটারশিপের বিজনেস করেন, তখন কি হবে জানেন? আপনার ব্যক্তিগত যে টিন নাম্বার আছে ওইটাই চলবে। আপনি যখন ৪,০০০ টাকার স্ট্যাম্পে শুধু নোটারাইজ করে আপনি ট্রেড লাইসেন্স করবেন বা ব্যবসা করবেন, সেখানে যতজন পার্টনার থাকবেন, পার্টনারদের ব্যক্তিগত টিনটাই ব্যবহার হবে এবং তাদের ওই ট্যাক্স ফাইলে এই পার্টনারশিপের শেয়ারটা এন্ট্রি নিবে। কিন্তু যখনই আমরা জয়েন্ট স্টকের মাধ্যমে একটা ফার্ম, আমি লিমিটেড এর পরে আসছি, আমরা রেজিস্ট্রেশন করব, আমরা ইনকর্পোরেশন মানে একটা সার্টিফিকেট পাবো। এটাকে বলা হয় ডিজিটাল সার্টিফিকেট, অর্থাৎ আপনার ফার্মের এন্টিটি, আপনার ফার্মের পরিচয়। তখন এটাকে আমরা এই ফার্মের নামে টিন খুলতে হবে বাধ্যতামূলক। এখন একটু ছোট্ট করে লিমিটেড বলে দেয়, আপনারা যারা এখনো উদ্যোক্তা, লিমিটেড আসলে আপনাদের জন্য না। লিমিটেড যখন আমি বড় ভলিউমের ব্যবসা করবো, আমার বড় বাল্কের ব্যবসা হবে, লিমিটেড ৫ লাখ থেকে শুরু করে ১০০ কোটি টাকা পর্যন্ত অথরাইজ বিনিয়োগ করা যায়। এই অথরাইজ বলতে বোঝায় যেটার উপরে আপনার সরকারি ফি আসবে। আর পেইড আপ বলতে বোঝায় যেই টাকাটা আপনি শুরু করবেন। মনে করেন আপনি একটা ১ কোটি টাকার কোম্পানি করছেন। কোম্পানি করতে খরচ হবে আপনার ১ কোটি টাকা সরকারি ফি দিয়ে, ভ্যাট দিয়ে, স্ট্যাম্প রেভিনিউ দিয়ে। কিন্তু আপনি সেখানে বিনিয়োগ করতে পারেন মাত্র ২ লাখ টাকাও। আর একটা লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন ২ জন, সর্বোচ্চ ৭ জন। এরপরে হয় না, অর্থাৎ ২ জনের নিচে হয় না। একক মালিকানা লিমিটেড করা যায়, এটা অনেক বড় ব্যাপক, আপনারা মানে আপনাদের জন্য দরকার নাই। সর্বনিম্ন ২ জন, সর্বোচ্চ ৭ জন। এখানে কি হয়, একটা লিমিটেড করলে প্রতি বছর ডিভিসি করতে হয়, অর্থাৎ এটা যেটা হয়, এটা একটা আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন অডিট হয়। প্রতি বছর অডিট রিপোর্ট আরজিসি তে জমা দিতে হয়, এনবিআর এর ট্যাক্স দিতে হয়। এটা অনেক বড় একটা ব্যাপার। আপনারা যারা এখন নবীন উদ্যোক্তা, আপনাদের জন্য আসলে লিমিটেড এর জায়গাটা না। আপনাদের জন্য নোটারাইজ পার্টনারশিপ, প্রোপাইটারশিপ, অথবা আরো ছোট হলে একটা ৩০০ টাকার এমইউ হবে, সমঝোতা চুক্তিপত্র হবে। এর বাইরে এখনো আপনাদের যাওয়ার জন্য আরো বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে। এখন দেখেন, আপনারা যদি বুঝে থাকেন তাহলে আমি এই পার্টটা বাদ দিয়ে অন্য পার্টে, কারণ আমার কেন জানি মনে হচ্ছে আপনারা এটাকে নিতে পারছেন না, কিন্তু জানাটা বুঝতে পারছি ভীষণ ম্যাডাম, দরকার। বুঝতে পারছি। শাহনাজ বেগম, আমার মনে হয় আপনার নেটওয়ার্ক সমস্যা করছে, কারণ উনারা তো সকলেই শুনতে পাচ্ছেন আমাকে। আমি কিন্তু আমার এখানেও ফ্রিকোয়েন্সি ঠিক দেখছি। আপনারা শুনতে পাচ্ছেন তো আমাকে? না, শাহনাজ বেগম মেসেজ করেছে উনি শুনতে জি পাচ্ছেন জি না। জি, শুনতে পাচ্ছি ম্যাডাম। আচ্ছা, জি আপু, হ্যাঁ, সেরকমভাবে আপনাদেরকে আমি একটু বলি, যখন প্রোপাইটারশিপ ব্যবসা করবেন, এই যে আপনার টিন নাম্বার দিয়ে করলেন, আপনার ট্যাক্স ফাইলে কিন্তু এই প্রোপাইটারশিপের ব্যবসাটা ঢুকে যাবে। আপনার ট্যাক্স ফাইলে কিন্তু থাকবে যে শবনম এম, সে ওনার, প্রোপাইটার শবনম এম এন্টারপ্রাইজের। দেখেন, এইটা একটা ব্যাপার। আরেকটু হচ্ছে, আমি বারবার অনুরোধ করি, সেদিন আমার সঙ্গে একটা প্রতিষ্ঠান টক শো করেছে, সেখানে একজন ব্যাংকের ইভিপি ছিলেন, একজন উদ্যোক্তা ছিলেন, যারা আমাকে হয়তো বা ফেসবুকে দেখেছেন, আমি শেয়ার করেছি, আপনাদের গ্রুপে আমি লিঙ্কটা দিয়েছিলাম। সেখানে বারবার কি বলছে যে একজন নবীন উদ্যোক্তা, অনলাইন উদ্যোক্তা কেন লোন পাচ্ছেন না। লোন পাচ্ছে না কারণ আসলে সে কখনোই ব্যাংকের সাথে লেনদেন করে না। আপনারা যখনই ব্যবসা শুরু করবেন, ট্রেড লাইসেন্স করবেন, আপনারা একটা ব্যাংক অ্যাকাউন্ট করে যদি কিছু কিছু লেনদেন করেন, তাহলে ১ লাখ ২ লাখ টাকা খুব অল্প ইন্টারেস্টে, বিশেষ করে মেয়েরা তো 5% এ পাবেন। মানে এই জিনিসগুলো মেইনটেইন করতে হবে। আপনি উদ্যোক্তা হন, আপনি ব্যবসায়ী হন, অনলাইন হন, অফলাইন হন, লিগ্যাল কিছু ব্যাপার আছে। সেগুলো কিন্তু মেইনটেইন করতে হবে। মোটিভেশনাল স্পিচ আলাদা জিনিস। মোটিভেশন ব্যবসায় আমরা আপনাকে করতেই পারি যে আপনি উদ্যোক্তা হন, আপনি হেন করবেন, তেন করবেন। কিন্তু লিগ্যাল পার্সপেক্টিভটা যদি ঠিক না থাকে, আপনি কিন্তু অনেক লম্বা সময় বেশি দূর যেতে পারবেন না। তাই লিগ্যাল পার্সপেক্টিভ আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট যদি খুলে রাখেন, আপনি সেটাতে যে আপনাকে লোন নিতে, আজকে উদ্যোক্তা আছেন, ছোট উদ্যোক্তা, আপনি তো ৬ মাস ১ বছরের মধ্যে বড় উদ্যোক্তা, মানে মাঝারি সাইজের একটা উদ্যোক্তা হয়ে যেতে পারেন। তাই লিগ্যাল পার্সপেক্টিভ জিনিসটা একদম ঠিকঠাক রাখতে হবে। কিছুদিন পরে যিনি কাঁকড়ার চাষ করেন, যিনি মুক্তার চাষ করেন, এই ট্রেনিং নিয়ে যদি এই চাষগুলো করতে পারেন, এটা কিন্তু আপনি এক্সপোর্ট করতে পারেন। এই ব্যবসাগুলো যে কত বড়! আমি যেহেতু একটা ল কলেজের শিক্ষক, আমার অনেক ছাত্রকে আমি দেখেছি যে তারা কাঁকড়ার চাষ শুরু করেছিল, এখন পুরো দস্তুর বড় ব্যবসায়ী হয়েছে। আমাকে মাঝে মাঝে গিফট পাঠায়।
ম্যাডাম আপনি আমাদেরকে এটা বলেছিলেন, এক্সপোর্টের এগুলো করতে বলেছিলেন। আমাদের কিন্তু এখন খুব ভালো চলছে। মুক্তা চাষ করত। আমার ২ জন ছাত্রকে আমি বলেছিলাম, ওরা ল পড়তে আসছে বাট তাদের কোনো ফোকাস নাই। তারা ব্যবসায় কিছু করতে পারছে না। আমি বলেছিলাম মুক্তার চাষ শিখতে, কারণ গ্রামে তাদের নিজস্ব জমি আছে। আপনি জানেন কি পরিমাণ মুক্তা চাষ করে ওরা এক্সপোর্ট করছে। বাংলাদেশে যারা মুক্তার গহনা বানিয়ে বিক্রি করছে, লোকালও তারা দিয়ে যাচ্ছে। মানে মাসে তারা এখন একটা ভালো, সমস্ত খরচ-টরচের পরেও মাসে ১.৫ লাখ ২ লাখ টাকা ইনকাম করছে। তাই লেখাপড়া খালি বিএ, এমএ পাস করে ওই যে রেলওয়ের যারা পরিচ্ছন্ন কর্মী হয়েছে তারা সব স্নাতকোত্তর মানে মাস্টার্স পাস। আমি কিন্তু এটা চাই না। আপনার কম এডুকেশন থাক। আপনি আপনার ২ টা হাতকে শক্তিশালী করেন। আপনি ইনভেস্ট করেন খুব ছোট্ট আকারে, নিজের পরিচয় তৈরি করেন। উদ্যোক্তা হওয়া দেশের জন্যে, আপনার নিজের জন্যে সম্মানের। এই যে দেখেন যে এই মেয়েটা ঘরে বসে আচার বানিয়ে করছে, একে যদি একটু সাপোর্ট দেওয়া যায়, একে যদি একটু লিগ্যাল এন্টিটি বোঝানো যায়, লিগ্যাল পার্সপেক্টিভ বোঝানো যায়, ও কিন্তু নিয়ম মেনে ঠিক ব্যবসা করতে পারবে। আমার বান্ধবী, আমার কলেজের বান্ধবী, ওর নাম তাবাসসুম ফারজানা তিথি, সে কিন্তু প্রাইমারি টিচার। খুব ভালো ফ্যামিলির মেয়ে, ভালো ফ্যামিলির বউ, তার ২ টা বাচ্চা আছে। জানেন ওর আচার সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছে, আমি নিজেও নেই। খুব মজার আচার। ও প্রাইমারি স্কুলের টিচার। তারপরে কিন্তু সে আচার বানাতে পছন্দ করে। মোটামুটি ওর আচার আমি নিজে তো কি পরিমাণ খাই, দারুণ আচার বানাই। বান্ধবী দেখে আমাকে কিন্তু ডিসকাউন্ট দেয় না, আমিও চাই না, কারণ এটা ওর ব্যবসা। ও ভালো একটা মার্কেট তৈরি করেছে। এই কারণে আমি আপনাদেরকে বলবো যে যেটাই পারেন নিজেদের কাজের পাশাপাশি তৈরি করেন। মোটামুটি দাঁড়িয়ে গেলে ফুল টাইম করবে। এবং আমাদের বর্তমান সরকারের একটা বড় লক্ষ্য, আমাদের পিএম ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট যখন বাংলাদেশে এসেছিলেন, উনি কি বলেছে যে আমরা শুধু লোন চাই না, আমরা চাই যে বাংলাদেশে ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি হোক এবং সেই উদ্যোক্তা তৈরি করতে ওয়ার্ল্ড ব্যাংক পাশে থাকুক। তার মানে বুঝতে পারছেন এই সেক্টরটা কত বড়, অনেক বড় একটা সেক্টর। শুধু আপনারা ব্যবসার নিয়ম কানুন, ভোক্তা অধিকারের নিয়ম কানুন, মোবাইল কোড কি ধরনের কাজ করে, আইনের জায়গাটা যাতে কেউ ধরতে পারে না, মানে আপনাকে যাতে কেউ কোনোভাবে আইনগত প্যাচে ফেলেন না। আপনাদের সঙ্গে আজকে একটা শেয়ার করি। আমার একজন শিক্ষক, উনি একজন বিচারক ও মাননীয় বিচারক। আজকে উনার সঙ্গে আমি একটা ক্লাস করছিলাম। সেখানে উনি বলছিল যে এই যে রাস্তার ধারে যারা ফুড বিক্রি করে, আমরা খাই না ভ্যানে খিচুড়ি, তেহারি, নুডলস, এরা কেউ হাইজেন মেইনটেইন করে না। তাই মোবাইল কোড বসিয়ে যাতে ওরা হাইজেন মেইনটেইন করতে বাধ্য হয়, সেই ব্যাপারে যেন একটা রিট করি। আজকে উনি আমার সঙ্গে এটা নিয়ে আলাপ করছিলেন যে আমাদের এই যে খাদ্য যে বিক্রি হয় রাস্তায়, আমাদের যাদের সামর্থ্য কম, বা আমরাও যখন পথে ঘাটে চলি তখন সবসময় কি আর দামি হোটেলে আমি খেতে পারি? ওখান থেকে আমি ১ প্লেট নুডলস নিয়ে খেয়ে নিই। কিন্তু ওখানে আসলে স্বাস্থ্য রক্ষা, নিরাপত্তা এই জিনিসগুলো মেইনটেইন হচ্ছে কিনা, এইজন্য মোবাইল কোড মানে রিট করা হোক, সরকার কোনো ব্যবস্থা নেই। তার মানে দেখেন উদ্যোক্তা আপনি অনলাইন হয়েছেন। আপনি এখন অফলাইন উদ্যোক্তা হবেন। আমি উত্তরাতে বসবাস করি। আমার বাসার খুব কাছে আমি একটা মেয়েকে দেখেছি সন্ধ্যা হলে হালিম বিক্রি করে। মেয়েটা কিন্তু দেখেই বোঝা যায় she belongs to a good family। কিন্তু সে সন্ধ্যাবেলায়, আমি যদিও তার সঙ্গে আমার কথা হয়নি, বড় একটা হাঁড়িতে হালিম নিয়ে বসে, তার সঙ্গে আরেকটা মেয়ে সহকারী থাকে, বিক্রি হয়ে যায় সব। আমি দেখেছি ইউনিভার্সিটিতে পড়া ছেলেগুলো পার্ট টাইম নুডলস বিক্রি করছে, সেও কিন্তু উদ্যোক্তা। রাস্তায় স্ট্রিট ফুডে। তাই কোনো ব্যবসাই কিন্তু ছোট না। আমাদের বাইরের দেশে যে আমরা দেখেন কত নিচু টাইপের কাজ করছি, তাহলে বাংলাদেশে ওই যে যেই টাকাগুলোতে আমরা ইটালি যেতে চাই, সমুদ্রের মধ্যে ঝড়ে ডুবে মারা যায়, এই টাকাটা ইনভেস্ট করে আপনি কিন্তু এখানে অনেক ভালো কিছু করতে পারেন। অনেক সুযোগ আছে। এই যে ঢাকার ওভারব্রিজের উপরে যে এই লোকটা সেফটিপিন বিক্রি করে, সেফটিফিন বিক্রি করে, এই পিন বিক্রি করে সে কিন্তু তার সংসার চালাচ্ছে। সে সেফটিপিন বিক্রি করছে, সে নোজপিন বিক্রি করছে, সে কিন্তু কি করছে? এটা করে তার ফ্যামিলি চালাচ্ছে। তার মানে প্রতিটা জায়গায় কাজের সুযোগ আছে। শুধু একটু নিয়ম কানুন মেনে আপনারা যদি করেন। উদ্যোক্তা হওয়া আসলে কঠিন কিছু না। আমরা পাশে আছি। যেকোনো ব্যাপারে পাশে আছি এবং আমি বারবার যেখানে যাচ্ছি সেখানে আমি কিন্তু একটা কথা বলে যাচ্ছি। সেই কথাটা হচ্ছে আপনাদেরকে সহজ শর্তে ঋণ দেওয়া হোক। জি, এস এম রহমান বলেন কি বলতে চান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম জি। এইখানে ধরেন সিটি কর্পোরেশন পৌরসভা থেকে আমি সার্টিফিকেট নিলাম ট্রেড লাইসেন্স একক নিলেন। মালিকানা। জি, ট্রেড হুম। লাইসেন্স নিলেন।
সেক্ষেত্রে টিনটা তো আমার ব্যক্তিগত টিনটা ইউজ করব। জি, অবশ্যই, অবশ্যই। শোনেন, যখন প্রোপাইটারশিপ বা একক মালিকানা বা পার্টনারশিপ যেটা সরকারি জয়েন্ট স্টকে রেজিস্টার্ড না, সব জায়গায় আপনার ব্যক্তিগত টিন ব্যবহার হবে। এবং আপনি যখন টিন সাবমিট করবেন, ট্যাক্স সাবমিট করবেন, তখন কি করবেন জানেন? তখন আপনি যেটা করবেন, ব্যবসাটা দিয়ে যাবেন। ফয়সাল আহমেদ, আপনার মনে হয় একটু মাইক্রোফোনটা বন্ধ রাখলে ভালো হতো। তখন আপনার ব্যক্তিগত ট্যাক্সে ঢুকবে। এবং দেখেন, সরকার কিন্তু এবার স্ল্যাব চেঞ্জ করেছে যে কত টাকা পর্যন্ত হলে আপনি ট্যাক্স ফ্রিতে যাবেন। তাই আপনার ইনকাম না থাকলেও চিন্তা নাই, আপনি জিরো রিটার্নে দিতে পারবেন, কিন্তু প্রতি বছর ট্যাক্স ফাইলটা সাবমিট করতে হবে। ম্যাডাম, যদি ওই যে জি 300 টাকার স্ট্যাম্পে ইয়ে করি, নোটারি করে হ্যাঁ কাজ করতে জি যাই, এখানে দুইটা ব্যাপার। এক, জি আমি সমঝোতা চুক্তি করলাম বিভিন্ন জি পার্টির সাথে যারা সরবরাহ করবে বা যাদেরকে আমি সরবরাহ জি করবো জি জি তাদের জি সাথে। জি এইখানে জি এই একটা ব্যাপার থাকে। আরেকটা ব্যাপার থাকে যে আমি কোনো ইনভেস্টর নিচ্ছি অথবা পার্টনার নিচ্ছি, সেই 300 টাকা স্ট্যাম্পে জি এই দুইটার ব্যবহারটা আমি একটু জি ভালোভাবে বুঝতে চাই, যেন আচ্ছা আহ এটার ক্ষেত্রে ওই যে ব্যাংক অ্যাকাউন্ট করব, তারপর টিনের সার্টিফিকেটটা, এটা কি হ্যাঁ ব্যক্তিগত হ্যাঁ জি টিন হচ্ছে? সব আবার ব্যাংক অ্যাকাউন্টের আপনাকে ক্ষেত্রে একটু কি প্রতি জি জি ম্যাডাম বলেন, বলেন, ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক আপনি বলেন, অ্যাকাউন্ট ব্যাংক তখন করতে অ্যাকাউন্টের তখন কি ব্যবসায়ের নামে ব্যাংক অ্যাকাউন্ট নিশ্চয়ই খুলবো? আপনার ব্যবসার নামে ওই যে ট্রেড লাইসেন্স করেছেন না, ধরেন জি আপনার প্রতিষ্ঠানের নাম এস এম রহমান এন্টারপ্রাইজ। আমি আপনাকে জি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এস এম রহমান এন্টারপ্রাইজ, প্রোপাইটার জনাব এস এম রহমান। তার মানে ব্যাংক অ্যাকাউন্ট হবে কিন্তু এস এম রহমান এন্টারপ্রাইজের নামে। আর এটা স্বত্বাধিকারী কে? স্বত্বাধিকার তো বাংলা শব্দ বোঝেন, ওনার। ইংরেজি বলে ওনার, বাংলা জি হচ্ছে স্বত্বাধিকার। সেটা কে? সেটা হচ্ছে এস এম রহমান। তাহলে ব্যাংক অ্যাকাউন্টে ছবি যাবে কার? এস এম রহমানের। চেক সই করবেন কে? এস এম রহমান। আর ব্যাংক অ্যাকাউন্টটা হবে কি নামে? এস এম রহমান এন্টারপ্রাইজ। আপনি কি এই জায়গাটুকু ক্লিয়ার ভাই? এইটুকু জি ক্লিয়ার? জি হ্যাঁ, ম্যাডাম, আচ্ছা। ভালো আচ্ছা, clear। এইবার আমরা আসি আপনার দ্বিতীয় ম্যাডাম, প্রশ্ন, আরেকটা সমঝোতা আছে। জি, জি, সমঝোতা জি, জি চুক্তি আর কি বলেন। ২ টা পক্ষের ক্ষেত্রে আমি কারোর সাথে পার্টনারশিপ নিব, তখন কোন বিষয়গুলো জি, খেয়াল রাখবো? আবার কোন জি, সরবরাহকারী বা আমি নিজে সরবরাহ করব, হ্যাঁ, ওই জি, ক্ষেত্রে জি, আমাকে জি। কোন বিষয়গুলা মানে সচেতন আমি খেয়াল জি, রাখা দরকার? আমি ২ টাই আপনাকে আলোচনা করব। তার আগে রিফাত শারমিন, আপনি কি বলতে চাচ্ছেন? রিফাত শারমিন? রিফাত শারমিন, আপনি হাত জি তুলেছেন। ম্যাম, জি ম্যাম, জি, সালাম ওয়ালাইকুম আলাইকুম, সালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। বলেন মানে রিফাত। আমার একটু পার্সোনাল শেয়ার করতে চাচ্ছিলাম, আপনার সাথে জি, জানতে চাচ্ছিলাম কি করব। জি, মানে আমি প্রতি বছরই আয়কর রিটার্ন দেই, জি, সাবমিট করি। জি, তো এই বছর মানে গত মাসে আমি একটা বেশ মোটা অ্যামাউন্ট, মানে আমার হাজবেন্ডের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা হ্যাঁ, আমি হ্যাঁ, সঞ্চয়পত্র কিনেছি বাংলাদেশ ব্যাংক থেকে, পরিবার জি, সঞ্চয়পত্র। জি, তো জি। সেটা আমি তাহলে কি এটা আমার ট্যাক্স ফাইলে অ্যাড করব? আপনি এড করবেন এবং সেটা যে আপনার হাসব্যান্ডের প্রভিডেন্ট ফান্ড, ওই যে উনি প্রভিডেন্ট ফান্ড পেয়েছে না, পে অর্ডার পাক বা তার ব্যাংক অ্যাকাউন্টে আসুক, হুম, হুম। হ্যাঁ, সেইটা কি আপনার ওই যে কাগজপত্রগুলো দেখাতে হবে যে ওই টাকাটা দিয়ে আপনি আসলে সঞ্চয়পত্র কিনেছেন। কারণ আপনি কোন টাকায় সঞ্চয়পত্র কিনলেন, বৈধ টাকার উৎস দেখাতে হবে না? হোয়াইট মানি। এবার তো জি, দেখছেন না যে সরকার দিয়েছে, এই বছর একটা সুযোগ দিচ্ছে আমাদের ২৪-২৫ অর্থ বছরে যে কালো টাকা ১৫%, এটা অন্য বিষয় আপনাদের সঙ্গে। কিন্তু সবসময় কোন চ্যানেলে টাকা আসছে, কিন্তু বৈধ ম্যাডাম, চ্যানেলটা দেখাতে হবে। জি বলেন শামিউর। বৈধ টাকাটা মানে বৈধটা করতে 30%, আর অবৈধটা 15%। শোনেন কেন বলি, এই যে ধরেন রিফাত শারমিনের মতো মানুষ, উনারা বোঝেননি যে উনার কিন্তু হোয়াইট টাকাই, যে উনার হাজবেন্ড উনার প্রভিডেন্ট ফান্ডে টাকা দিয়েছে, সেই টাকাটা উনি আসলে ফাইলে দেখাননি। তখন কি হবে, এই ফাইলে উনারা যাতে দেখাতে পারেন 15%, এই কালো টাকা মানে কিন্তু উচ্চবিত্তরা টাকা হোয়াইট করে না। আপনি একটা জেনে রাখবেন, যারা হাজার কোটিপতি তাদের কালো টাকা তারা কালো দিয়ে ব্যবসা করে। এইটার বেনিফিট আমরা মধ্যবিত্তরাই নেই। সেটা যাই হোক, আমি এই বিতর্কে যাব না। আমি রিফাত শারমিনকে বলবো, আপনার যিনি ট্যাক্স ফাইল করবেন তাকে আপনি ওই ডকুমেন্টস গুলো দিবেন যেটা আপনার হাজবেন্ডের প্রভিডেন্ট ফান্ডের টাকা পেয়েছে, পে অর্ডার হোক, ব্যাংক চ্যানেল হোক, সেগুলো উনি আপনার ফাইলে দেখাবেন। ওকে, এবার আমি আর আসবো ম্যাম আমার সঙ্গে যিনি জি জি আরেকটা বলেন আর ম্যাম ওই যে জি আমার একটা জমি আছে, হ্যাঁ,
তো সেটা হচ্ছে আমাদের দুইজনের, আমার এবং আমার হ্যাঁ হাজবেন্ডের, হ্যাঁ দুইজনের হ্যাঁ নামে। কিন্তু ওইটা আমার হাজবেন্ডের ট্যাক্সটা তো অফিস থেকে যাচ্ছে, এখনো যাচ্ছে অফিসের ইয়া থেকে, স্যালারি থেকে যায়, এটা অফিসে কেটে নিচ্ছে সাথে সাথে। হ্যাঁ আর আমারটা হ্যাঁ তো আলাদা। কিন্তু এই জমিটা আসলে মানে আমার ট্যাক্সও দেখাই নাই, ওর ওখানেও দেখানো হয় নাই। তো কিন্তু ওইটা কি এইটা আমরা দেখাতে হবে, না, না ওইটা কি দুজনকেই আমরা দেখাতে হবে, একজনের ইয়েতে না না দেখাইলে না হবে না নাকি না দুজনকেই দেখাতে না না দুজনকেই দেখাতে হবে, যৌথ জিনিস দুইজনকেই দেখাতে হয়। টাকার ক্ষেত্রে আলাদা, টাকা একজন দেখিয়ে দিল জয়েন্ট নামে আছে, কিন্তু জমি যেহেতু দুইজনের, দুইজনকেই দেখাতে হবে। রেজাউল কবির, আমি কিন্তু এস এম রহমান আপনার প্রশ্নের উত্তর দিব, আমি রেজাউল কবির একটু আসি, বলেন রেজাউল কবির। রেজাউল কবির আপনি হ্যান্ড রাইজ করেছেন। রেজাউল কবির, আমরা আপনার অপেক্ষায় আছি, নইলে আমরা এস এম রহমানের প্রশ্নে চলে যাব। ওকে, উনি মনে হয় যাই হোক শুনছেন না। আচ্ছা এস এম রহমান, হ্যাঁ জি বলেন রেজাউল কবির, হ্যাঁ রেজাউল কবির সাহেব আমি শুনছি, বলেন। ওয়ালাইকুম সালাম, বলেন। আমার একটা ইনফরমেশন জানার জন্য, বুঝছেন, আমি করছি এই টি সার্টিফিকেট বানাইছি। অ্যাকচুয়ালি আমি একজন ফ্রিল্যান্সার। আচ্ছা জি ফ্রিল্যান্সার বলেন। হ্যাঁ জি, তো আমি একটা টি সার্টিফিকেট বানাইছি। এই টি সার্টিফিকেটে আমি কি আসলে কোনো কি আওতায় পড়ি কিনা ট্যাক্স দেওয়া বা আমার এই পড়েন? আমি একটু বলি, আপনি কি বাইরের কাজ করেন? আপনার কি কোনো ডলার পেমেন্ট আসে নিজস্ব অ্যাকাউন্টে? ডলার পেমেন্ট আছে, আমি বাইরে কাজ করি। আচ্ছা, আপনার যিনি ফাইল করবেন, আপনার যে ডলার পেমেন্ট আসে, ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে তো অনেকগুলো বিধিনিষেধ এবং অনেকগুলো রেয়াদের জায়গা আছে। আপনার যিনি ট্যাক্স ফাইল করে, আপনার যে ডলারে পেমেন্ট আসে, সেই পেমেন্টের ডকুমেন্টস গুলো ওনাকে দিবেন। উনি ওইটা থেকে হিসাব করে আপনার রিবেট যেটা হবে বাদ দিয়ে আপনার ট্যাক্স ফাইলে দিয়ে দিবেন। ফ্রিল্যান্সারদের কোনো ট্যাক্স নাই নাকি জানেন, এটা এরকম একটা কিছু না শোনেন, আপনি বাংলাদেশে বসবাস করেন, বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার ফ্রিল্যান্সার না, আপনার মোট ইনকামের পরে তো আসে একটা ট্যাক্স। ফ্রিল্যান্সিং ছাড়াও তো আপনি বাংলাদেশে বসবাস করছেন, আপনার ন্যূনতম 5,000 টাকা ট্যাক্স তো আসে। আপনি ফ্রিল্যান্সিং এ যেই টাকাটা আপনার ব্যাংকে আসছে, তখন কিন্তু একটা এআইটি কেটে নিচ্ছে, একটা ট্যাক্স কেটে নিচ্ছে, সেই টাকাটা আপনার এখানে এসে বাদ যাবে। তার মানে কিন্তু আপনি কর মুক্ত না, কর আপনি ওইখানে দিচ্ছেন। কারণ ফ্রিল্যান্সিং এ যখন আপনার টাকাটা আসছে, তখন কি হচ্ছে, বাংলাদেশে রেমিটেন্স পাচ্ছে না, বাইরের টাকা তো রেমিটেন্স হিসাবে ঢুকছে, এই জন্য আপনি কর মুক্ত না, কিন্তু আপনার এই টাকাটা রেমিটেন্স হিসাবে আসছে। আমি কি বোঝাতে পেরেছি ভাই? জি জি। তাহলে এখন আমার যে একটা টি সার্টিফিকেট, আমি অ্যাকচুয়ালি ওটা মানে আমি যে কোনো ইয়েতে আর কি বানাই ফেলাইছি। এখন ওটা পার্সোনাল টি সার্টিফিকেট লাগবেই। জি জি, টি সার্টিফিকেট বানাই ফেলছেন না, টি সার্টিফিকেট ছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টে রেমিটেন্স ঢুকবে কিভাবে? আপনি প্রতি বছর আপনি ঠিকঠাক মতো ট্যাক্স রিটার্ন দিবেন। কোন রকম বানাই ফেলছি বলে কোনো শব্দ নাই। আপনি ফ্রিল্যান্সিং করেন, বাইরের সাথে কাজ করেন, এইটুকু তো বুঝতে হবে। আপনার যে টাকা ঢুকে, টি সার্টিফিকেট না থাকলে আপনার ডলারের পেমেন্ট কিভাবে ঢুকবে? কিভাবে বাংলাদেশ ব্যাংক আপনার রেমিটেন্স নেবে? আপনাকে প্রতি বছরই ট্যাক্স রিটার্ন দিতে হবে। আচ্ছা, আর কেউ কি হাত তুলেছেন? নাহলে আমরা এস এম রহমানের কোশ্চেনে চলে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আর কারোর কি কিছু বলার আছে? নাহলে এস এম রহমানের কোশ্চেনের উত্তরে চলে যাব। কেউ আছেন? আমি ওই জায়গায় নিচে। আচ্ছা, এস এম রহমান, রেজাউল কবির আপনি একটু মাইক্রোফোন মিউট করেন। এস এম রহমান, আপনার যেটা ছিল সেটা হচ্ছে যে সমঝোতা চুক্তি। ধরেন আপনি কোনো ভেন্ডারের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন বা আপনি কাউকে সাপ্লাই দিচ্ছেন, আপনি একটা একক মালিকানাধীন এন্টারপ্রাইজ, সেক্ষেত্রে কি হবে, 300 টাকার একটা চুক্তি হবে। আপনি যখন ভেন্ডারের কাছ থেকে নিবেন, তখন হবেন কে? আপনি হবেন প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ হবে ভেন্ডার, কারণ ভেন্ডার আপনাকে সাপ্লাই করবে। আর আপনি যখন কাউকে সাপ্লাই করবেন, সেই ক্ষেত্রে উনি হবেন প্রথম পক্ষ, আপনি হবেন দ্বিতীয় পক্ষ। আপনারা 300 টাকা যে স্ট্যাম্প হবেন, ঠিক সাদা বাংলায় লেখেন, আপনার কোনো ইংরেজি লেখার দরকার নাই, যে আমি এস এম রহমান, স্বত্বাধিকারী বা প্রোপাইটার এস এম এন্টারপ্রাইজ, আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার এত, টিন নাম্বার এত, আমি প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ অর্পিতা চৌধুরী, এনআইডি নাম্বার এত, অর্পিতা চৌধুরী এন্ড অ্যাসোসিয়েট এটসেট্রা ব্লা ব্লা। আমরা দুই পক্ষ এই মর্মে সমঝোতা চুক্তি করছি যে আমরা আমাদের ব্যবসার এই জিনিস সাপ্লাই করব, যদি পচে গলে যায় তার জন্য এই ক্ষতিপূরণ, মানে আপনার ব্যবসার যা যা শর্ত আছে সেইটা হবে। তারপরে শেষে দুইজন মিলে লিখবেন যে দুই পক্ষ
একজন প্রথম পক্ষ, একজন দ্বিতীয় পক্ষ, অর্থাৎ এস এম রহমান প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ অর্পিতা চৌধুরী, বাম পাশে থাকবে সাক্ষী। আর তখন 3টে স্ট্যাম্পের পেজ। যদি আমাদের মনে করেন বেশি পেজ লাগে, আমরা স্ট্যাম্প ভেঙে ফেলবো, 50 টাকা দিব, বা 300 টাকার স্ট্যাম্পের সাথে আমরা কাটিস দিব বাকি পেজগুলো। আমরা এই যে এইভাবে লিখবো, দেখেন স্ট্যাম্পে যখন সাইন করব, এই যে ভার্টিক্যাল এখানে 2 পক্ষ। আর যখন আমরা শেষে দিব, তখন শেষে 2 জনের সাইন থাকবে এখানে, আর এইদিকে থাকবে সাক্ষী। এটা হচ্ছে সমঝোতা চুক্তি হোক বা ইনভেস্টর আসুক। আর পার্টনারশিপ ডিড কিন্তু আমি আলাদা বলেছি, তখন ট্রেড লাইসেন্স হয় পার্টনারদের নামে, প্রতিষ্ঠানের নামে পার্টনারদের নাম থাকে সেখানে। আর যদি আপনি মনে করেন, জি এস এম রহমান বলেন আপনি। না ম্যাডাম, ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, জি। আর যদি আপনি মনে করেন যে ইনভেস্টর, অর্থাৎ আমি এস এম এন্টারপ্রাইজের মালিক এস এম রহমান, কিন্তু অর্পিতা চৌধুরীর সঙ্গে এই মর্মে একটা চুক্তি করব, অর্পিতা চৌধুরী আমার ব্যবসায় 50,000 টাকা বিনিয়োগ করবে, প্রতি মাসে তাকে আমি 5,000 টাকা দিব বা সপ্তাহে 1,000 টাকা দিব। তখন কিন্তু আপনার সরি, এস এম এন্টারপ্রাইজ ওই আবার অর্পিতা চৌধুরীর সঙ্গে যে এই চুক্তিটা করবে, সেটা হবে ব্যবসায়িক সমঝোতা চুক্তিপত্র। সেই চুক্তিপত্র হবে আমি অর্পিতা চৌধুরী বিনিয়োগকারী, আর এস এম এন্টারপ্রাইজ হচ্ছে ব্যবসার মালিক। আপনি কি ক্লিয়ার? না হলে আমি আপনাকে আবার বোঝাবো। এস এম রহমান, আপনি ক্লিয়ার? ম্যাডাম মোটামুটি ক্লিয়ার। এখানে আপনি মোটামুটি হলে হবে না, আমাকে প্রশ্ন করেন, কোথায় বুঝতে পারছেন না আমি বোঝাবো, জিজ্ঞেস এখানে করেন। ধরেন একজন ভেন্ডরের কাছ থেকে আমি প্রোডাক্ট নিব, তাহলে আমি প্রথম পক্ষ, ভেন্ডর দ্বিতীয় পক্ষ। ভেন্ডর আর দ্বিতীয় পক্ষ, আমি জি। যদি সাপ্লাই দিতে যাই, তাহলে আমি দ্বিতীয় পক্ষ, যিনি নেবেন যিনি নিবেন তিনি প্রথম পক্ষ। আচ্ছা, জি। আমরা ওই যে আমি এস এম রহমান, স্বত্বাধিকারী উমুক, এনআইডি হ্যাঁ। নাম্বার দিয়ে দুজনের। হ্যাঁ, দেওয়া আছে আমার সঙ্গে তৃতীয় এর জন্য পৃষ্ঠা, কি সর্বশেষ উকিলের পৃষ্ঠায় কাছে হয় যাওয়ার লম্বা। প্রয়োজন আছে, না আমরা নিজেরা ধরেন আমরা 2 বন্ধু বা আননোন 2 জন করব? এই কোনো চুক্তিপত্রটা করার উকিলের জন্য কাছে যাবেন না। আমি আপনাকে এস এম রহমান আপনার সুবিধার্থে বলে দেই, আমার তো ফোন নাম্বার জানেন। যখন আপনারা এই জাতীয় করবেন, অবসর সময় আমাকে একটা ফোন করেন, আমি একটু বুঝিয়ে দিব। জিনিসটা একবার বুঝে গেলে, আপনাদের কারোর কি এই ব্যাপার নিয়ে কোনো আগ্রহ আছে? চুক্তিপত্র, বিনিয়োগপত্র? ম্যাডাম, আমরা তো ওই যে হ্যাঁ, জি, ব্যবসায়িক আইন বইটা পড়েছিলাম অনেক বছর আগে, কিন্তু এখন তো নিয়ম জি। অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো অনেক আমাদের তখন বদলে গেছে, জি, জি। এই বিষয়গুলো আসলে আপডেট থাকার জন্য সবসময় একটু পড়তে হ্যাঁ, ইচ্ছা করে, জানতে ইচ্ছা করে। পড়তে ইচ্ছা করবে, আপনারা জানবেন। এই যে আমি আপনাদেরকে জানানোর জন্য আমার দেখেন কত কিছু কাজ ফেলে বসেছি, কিন্তু আপনারা যখন মজা পাচ্ছেন না, আমি তো তখন এই সাবজেক্ট নিয়ে আর আলোচনা আনন্দ পাচ্ছি না, কিন্তু উদ্যোক্তা হতে গেলে এগুলো সব যে জানতে হবে ভাই, প্রতিটা আইনের, যে আমাকে ভেন্ডার ঠকিয়ে দিয়ে যাবে, আমি একজন ইনভেস্টর নিব, সে কিভাবে নিব, এগুলো না জানলে বড় উদ্যোক্তা কিভাবে হবেন? প্রতিটা ব্যাপার জানতে হবে। কিন্তু আপনারা যেটাতে আনন্দ পাচ্ছেন, এটা কিন্তু আমি টের পাচ্ছি, কারণ কেউ আমাকে কোনো প্রশ্ন করছেন না। না ম্যাডাম, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনার এই যে তাহলে তো বিষয়গুলো আমি এই মনে এই রাখছি, জিনিসগুলো এখানে ইসলামী বিনিয়োগ আপনি যে এত ইয়েটা প্রয়োজন বললেন যে আমরা খাবো বলেন তো। কত টাকা দেব, আমার নেটওয়ার্কের মনে হয় অনেকে এরকম চায় না, আমার, অনেকে এরকম চায় না জি, যে সে মান্থলি ফিক্স করে নিবে। জি, সে আবার আহ, সে রিস্ক নিতেও চায় না। এক্ষেত্রে যেই মোরাবাহা সিস্টেম বা ইসলামী বিনিয়োগের যে পদ্ধতিগুলো আছে, ওগুলো যদি সম্ভব হয় তাহলে একটু টাচ আপনার করবেন। সেটা হচ্ছে ইসলামী বিনিয়োগটা দিতে গেলে আমাকে আপনাকে একটু সময় দিতে হবে, জানেন। ইসলামী বিনিয়োগের তো অনেক রকম ধারাবাহিকতা, এবং আপনি চাইলেই 300 টাকার স্ট্যাম্পে ইসলামী বিনিয়োগ নিয়ে না ওইভাবে কোনো আলোচনা করতে পারবেন না। আমাদের যে ব্যাংকিং হয় ইসলামী, সেই জিনিসটা কিন্তু একটু আলাদা। ব্যাংকের ইসলামী বিনিয়োগটা, আর আমরা 300 টাকার যে স্ট্যাম্প, তখন আমরা কি বলি, খুব সহজ ভাষায় বলি, 2 পক্ষের আলোচনার ভিত্তিতে হবে। দেখেন, আপনার কাছে যিনি বিনিয়োগ করছেন তিনি তো সুদের মানে লাভের আশাই করছেন, তাই না? সুদ না, কিন্তু লাভ।
এটা জি। কিন্তু সুদ না। আপনাকে না, লাভ। ব্যাংক, ইসলামী ব্যাংক যেটা ইসলামী ব্যাংকিং হয়, আমি নিজে কিন্তু ইসলামী ব্যাংকের একমাত্র মেয়ে লইয়া, তাও আবার হিন্দু। সেক্ষেত্রে আমি আপনাকে বলি একমাত্র, এবং সেটা আবার আমি হিন্দু কিন্তু। হ্যাঁ, যেটা হচ্ছে সেটা আপনার যে মাথায় রাখতে হবে, আপনি কিন্তু এখানে সুদ দিচ্ছেন না। আপনি কি দিচ্ছেন? আপনি দিচ্ছেন লাভ। লাভ আর সুদ এক জিনিস না। ইসলামে না। তো ব্যবসায় লাভ করা তো হালাল। অবশ্যই হালাল। হালাল। তা আপনি তো এখানে কোনো সুদ দিচ্ছেন না। এই জন্য কোনো প্রকার কোনো সমস্যা নাই। আপনি তো যদি সুদ দিতেন, তখন আপনি এখানে উনি কিভাবে নিতে চান, এইটা আপনাদের লস আলোচনার হলে ভিত্তিতে ঠিক করতে লস হবে। হওয়ার ব্যাপার থাকে এখানে। হ্যাঁ, এখন আপনি যখন ইসলামিক বিনিয়োগে যাবেন, তখন তো লাভ নিলে লসও নিতে হবে। আপনি তো সুদ নিচ্ছেন না। তাহলে তো লাভ থাকলে লসও থাকবে। আপনি যখন শুধু লাভ নিবেন, সেই সাথে আপনাকে তো লসের দায়ভারও বহন করতে হবে। আচ্ছা। এটা যদি ইসলামিক বিনিয়োগ বলেন। আমরা এই ব্যাপার নিয়ে পরে আলোচনা করছি। রুকসানা আঞ্জুমান কি বলতে চান বলেন আপা? গুড ইভিনিং। গুড ইভিনিং, বলেন। আপা, আমি ধরেন একটা ছোট ব্যবসা করব ফেসবুক পেজের মাধ্যমে। জি, ধরেন আমার 10,000 টাকা আমার ইনভেস্ট, আমার 5,000 জি। টাকা আমার, 5,000 টাকা আমার পার্টনারের। তো সেক্ষেত্রে কি হ্যাঁ। আমার পার্টনারশিপ ইয়েটা করতে হবে, যে অ্যাকাউন্টটা করে নিতে হবে? না, আমি আপনাকে বলি, এই যে 5,000 টাকার সামান্য 10,000 টাকার ব্যবসায় আপনি নিজে কেন এতগুলো টাকা বিনিয়োগ করে আপনি করতে যাবেন হচ্ছে পার্টনারশিপ? আপনি যদি ট্রেড লাইসেন্সও করেন, আপনি আপনার পার্টনারকে এখন বোঝান যতদিন ব্যবসা বড় না হবে ততদিন আমরা প্রোপাইটারশিপে চালাই। আচ্ছা। আপনার পার্টনারকে বোঝাবেন, কারণ এটা তো ব্যয়বহুল। তখন আপনারা দুইজন মিলে, ও এখন বলতে পারে আমার 5,000 টাকার নিরাপত্তা কোথায়, বা আমি ব্যবসার লাভ যদি না পাই, ওই যে আমরা 300 টাকার একটা স্ট্যাম্প বললাম না, সমঝোতা চুক্তিপত্র, এইটার মাধ্যমে করবেন। কোন ধরেন আপনি এখন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট কি হচ্ছে, ব্যাংক অ্যাকাউন্ট তো যার নামে ট্রেড লাইসেন্স সেখানে হবে না, উনি সিগনেটরি। আমরা যখন ব্যবসা বড় হয়ে যাবে, আমাদের ব্যবসাটা বড় ভলিউম বাল্ক হয়ে গেছে, তখন আমরা এটাকে পার্টনারশিপে নিয়ে এসে এই প্রোপাইটারশিপটাকে পার্টনারশিপে ট্রান্সফার করে ওই কাগজপত্রগুলো আবার ব্যাংকে জমা দিয়ে দিলে এই প্রোপাইটারশিপ অ্যাকাউন্টটাই পার্টনারশিপে ট্রান্সফার হয়ে যাবে। এটা আমি আপনাদের যখন ঈদের পরের ক্লাস হবে শেখাবো। যেহেতু আপনারা মজা পাচ্ছেন না এই কটমট বিষয়, এই জন্য, নইলে কত কিছু শেখার আছে। কিভাবে একক ব্যবসাকে পার্টনারশিপে নিতে পারেন, কিভাবে একটা এন্টারপ্রাইজ বা প্রোপাইটারশিপকে লিমিটেডে নিতে পারেন, আইনের কত কিছু যে শেখার আছে, আপনারা আনন্দ না পেলে তো আমি শেখাতে পারবো না। এত বেশি কিছু শেখার আছে এখানে। টাকার লেনদেনটা কি ব্যাংকে হবে নাকি মানে পার্সোনালি হবে? মানে যদি অল্প করেই করি? পার্সোনালি করতে পারেন। এত অল্প টাকা আপনাদের ব্যাংক লেনদেনের দরকার নেই। আপনারা লিখা রাখবেন যে আমরা হাতে হাতে নিয়ে ব্যক্তিগতভাবে করছি। সামিউল কিছু বলছিলেন আপনি? ধন্যবাদ। জি, আপনাকেও ধন্যবাদ। আইনগত বিষয়গুলো না, কারণ ব্যবসার কত শিখতে হবে জানেন। আজকে আমি প্রোপাইটারশিপে আছি, একক মালিকানায় আছি, কয়েকদিন পর আমি পার্টনারশিপে যাব, পার্টনারশিপ থেকে মনে হলো আমরা লিমিটেডে যাব, তার মানে এতদিনের পুরাতন ব্যবসা কি আমাদের রাতারাতি বদলে যাব? যখন আমি লিমিটেড করব সেখানে কিন্তু এগুলো সব আসবে, যে আমি একক ছিলাম, একক থেকে পার্টনারশিপে গেছে, পার্টনারশিপ থেকে এখন এটা আমার লিমিটেডে আসছে। জিনিসগুলো হচ্ছে কি, আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আসবে, প্রতিটা জিনিস আপনাদেরকে আমি ব্যালেন্স শিট কিভাবে করতে হয়, কিভাবে আপনারা আপনাদের হিসাবপত্র রাখবেন, এগুলো সব শেখাতে চাই। কারণ একজন উদ্যোক্তা ব্যাংক লোন কেন পায় না, যার কারণ সে তার ব্যালেন্স শিটটা ঠিক মতো রাখতে পারে না। ডে 1 থেকে একটা খাতা কিনে কিভাবে আপনি আপনার ব্যাংকের মানে আপনার লেনদেনের হিসাব সংরক্ষণ করবেন, এগুলো সব শিখতে হবে। তো এগুলো তো শেখানোর দায়িত্ব আমার, কিন্তু আপনারা আমার সঙ্গে পার্টিসিপেট না করলে, আপনারা আমার সঙ্গে কথা না বললে, আনন্দ না পেলে তো আমি শেখাতে পারবো না। শিখতে হবে ডে 1 থেকে যদি আপনারা ব্যবসার সবকিছু ধারাবাহিকতা বজায় রাখেন, আপনার ব্যবসা বড় হবেই এবং আইনগত কোনো ঝামেলা থাকবে না। ব্যাংকও আপনাকে লোন দিতে বাধ্য থাকবে প্রথম দিন থেকে, আপনি যদি আপনার ব্যবসার সব নিয়ম কানুন গুলো মানেন। এটা পর্যায়ক্রমে শিখতে হবে। করতে হবে। আচ্ছা, আমি আপনাকে উত্তর দিচ্ছি হাজেরা। এক্ষেত্রে কি হয়, আমার ওই 40 লাখ টাকা আমি দেখাইনি, এখন সরকার তো বাজেয়াপ্ত করতে পারে। আমি 4-5 বছর আগের টাকা, আমি তো এখন চাইলে সাদা করতে পারবো না। ওই 15% টাকা দিয়ে আমাকে 40 লাখ টাকা সাদা করতে হবে। তাহলে ভুগছে বেশি মিডিল ক্লাস না? তো ম্যাডাম এখন তো 50 লাখ টাকা উপরে যাদের সঞ্চয়পত্র আছে, অটোমেটিক সিস্টেম থেকে ইনভেস্ট জানতে পারছে।
সেই বিষয়গুলো। জন্যই তো বলতে চাচ্ছি এনবিআর জানতে পারছে দেখেই তো আপনার হোয়াইট করতে হচ্ছে, কারণ আপনি এতদিন দেখাননি। এই 15% কর দিয়ে আপনি এটাকে হোয়াইট করবেন। তাই আপনারা ভাববেন না যে কালো টাকা সাদার 15% দিয়েছে দেশের বড় লোকরা, খুব না অল্প ম্যাডাম, এটা সংখ্যক ধনীরা এইটার সুবিধা ওনারা নিবে। জীবনেও দেবে না এটা ম্যাডাম, যারা যারা এটা ব্ল্যাক মেয়ে তারা। মধ্যবিত্তদের জন্য, জি মধ্যবিত্তদেরই। আমরা কিন্তু আমাদের ইনকাম হালাল, কিন্তু ওই যে আমাদের না বোঝার কারণে মানি ব্ল্যাক হয়ে আছে, না বোঝার কারণে ব্যাংকে টাকা রেখেছি সেটা আমরা ফাইলে দেখাইনি। মানে আবার এমনও হয় আইনজীবীর কাছে যারা জানে না, অথবা এইভাবে এই জি বিষয়ে বিশদ জ্ঞানও কম নাই, থাকে, যাদের নাই জানার কথা না, সাধারণ মানুষ কিভাবে জানবে? আচ্ছা রুকসানা আঞ্জুমান কি বলতে চান বলেন। ওই যে আপা আমি যে মানে আগে যে কোশ্চেনটা সেটা রিলেটেড একটা কোশ্চেন মনে জি পড়েছে জি যে ওই যে ধরেন ওই যে ফেসবুক পেজটা ধরেন আমার এবিসি হ্যাঁ ফেসবুক পেজ, হ্যাঁ সেটার ফার্স্ট পার্টি আমি, ঠিক জি আছে? জি ধরেন সেকেন্ড পার্টি আরেকজন। জি এখন তাহলে সেটা কি মানে প্রোপাইটার বিজনেস এরকম কিছু হবে না কি হবে? আপনাকে মানে আমি বারবার বলছি দুইজন হলে তো পার্টনারশিপ, কিন্তু আপনার ছোট ব্যবসা, আপনার এখন জি 4,000 টাকার স্ট্যাম্পে বিনিয়োগ করার সক্ষমতা নাই, সেক্ষেত্রে জি আলোচনার ভিত্তিতে একজনের নামে করবেন ট্রেড লাইসেন্স, জি করছে একটা 300 টাকার এমইউ অর্থাৎ সমঝোতা চুক্তি করবেন, তারপরে যখন ব্যবসা বড় হয়ে যাবে জি তখন আপনারা ডিটে যাবেন। এইটা আইনজীবী হিসাবে আমার প্রথম পরামর্শ, হ্যাঁ আপনারা পার্টনারশিপ করবেন, কিন্তু আমি যখন আচ্ছা ট্রেনার, আমি তো জানি যে আপনাদের ইনভেস্টমেন্ট ছোট, তখন জি তো আমাকে আপনাদেরকে বাঁচাতে হবে, বাঁচানোর জন্য আমি আপনাদেরকে মানে বুদ্ধি দিচ্ছি, যেটা এটা শোনেন একটা চুরি বুদ্ধি, বুঝতে কিন্তু পেরেছি বুঝতে পেরেছি। সরি অ্যাজ এ ট্রেনার আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি কিভাবে ব্যবসাটাকেও রাখবেন, এই মুহূর্তে অর্থনৈতিক ভাবেও বাঁচবেন। আচ্ছা শাহনাজ বেগম কি বলতে চাচ্ছেন আপনি, তারপর আমরা হাজারা এন্টারপ্রাইজের কথাই যাব, বলেন শাহনাজ বেগম। জি আপু, আমার তো জি অনলাইন অফলাইন দুটো পেজ। জি ধরেন আমার হচ্ছে হ্যাঁ বিজনেসটা হলো ক্লোথিং, কাপড়ের। তো জি তার জি সাথে আমার ওই আচার আছে, ফুড আছে, তারপরে জি আহ, আরো আনুষঙ্গিক মানে হাতে তৈরি গহনা ওগুলা হ্যাঁ আছে। তো ট্রেড হ্যাঁ লাইসেন্সটা যেহেতু আমার পোশাকের, তো ওইগুলা আমি কি একটা ট্রেড লাইসেন্সের না মাধ্যমে ইউজ করতে পারবো, না না আলাদা আলাদা ট্রেড লাইসেন্স নিতে হবে? না, আপনাকে এবার আমি বলি, আপনি যদি অফলাইন ব্যবসা করে থাকেন এবং আপনার ট্রেড লাইসেন্সের অনুমোদন যদি থাকে বুটিক, বুটিক আর আচার ব্যবসাতে এক জিনিস না। আপনাকে ট্রেড লাইসেন্স সংশোধন করতে হবে, আপনি আবেদন করবেন যে আমি এখন এটার সাথে আচারের বা ফুডের ব্যবসা করছি, এই দুটো আমাকে যুক্ত করে দেন, আমি গভর্নমেন্ট ফি দিব। আপনাকে আমি একটু বলি, আমাদের বহুল আলোচিত একজন পোশাক ব্যবসায়ী, যিনি ভোক্তা অধিকার দ্বারা কিছুদিন আগে প্রায় 2 লাখ, অনন্য 2 লাখ ছিল অর্থাৎ 2 লাখের নিচে ছিলেন, ফাইন করা হয়েছে। আপনি কি জানেন তার অফলাইন ব্যবসা কেন বন্ধ করা হয়েছে? হাইকোর্টে তো ওনার শুনানি চলছে, কারণ উনি ট্রেড লাইসেন্সের অনুমোদন নিয়েছিলেন শুধু পোশাক ব্যবসায়ী, কিন্তু উনি কসমেটিক্সও বিক্রি করতেন, কিন্তু ট্রেড লাইসেন্সের অনুমোদন ছিল শুধুমাত্র পোশাকের। আপনি একটা অনুমোদন নিয়ে সেই ট্রেড লাইসেন্সে তো আপনি অফলাইন একাধিক বিজনেস করতে পারেন না। আপনার ট্রেড লাইসেন্সটা যে জুলাই মাস আসবে না, জুনে তো আপনার অর্থ বছর জি শেষ, জুলাই জি আপনি আবেদন করবেন এর সাথে আমাকে যুক্ত করে দেওয়া হোক। আমি থ্যাংক কি ইউ ম্যাম। ক্লিয়ার বলছি শাহনাজ জি ম্যাম, বেগম? জি ম্যাম। আপনি বুঝছেন? একই নামে দেখেন, যখন আপনি প্রোপাইটারশিপ করবেন তখন মায়ের দোয়া হোটেল, এই প্রোপাইটারশিপ ব্যবসা মায়ের দোয়া ওষুধ সারা বাংলাদেশ জুড়ে আছে। কেন আছে বলেন তো? প্রোপাইটারশিপের ব্যবসা হচ্ছে উন্মুক্ত, কিন্তু আপনি যখন আরজেসি থেকে লিমিটেড বা আরজেসি থেকে পার্টনারশিপের নেম ক্লিয়ারেন্স নেবেন, তখন আপনার ওই নাম ইউনিক, এই নাম আর কেউ ব্যবহার করতে পারবে না। আমি কি ক্লিয়ার? হাজারা আপনি বুঝতে পেরেছেন? আমার সঙ্গে কানেক্ট হন, আমি তাহলে বুঝতে পারবো যে আপনি আর কি জানতে চান। জি স্যার, হাজারা আরেকটু ক্লিয়ার জি করে দেন। আচ্ছা ক্লিয়ার হচ্ছে, যখন আমরা ট্রেড লাইসেন্সে প্রোপাইটারশিপ করি, একক মালিকানা করি সিটি কর্পোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে, এখানে আমরা যেই নামটা নেই এই নামটা উন্মুক্ত, যে কেউ নিতে পারে। হাজারা এন্টারপ্রাইজ, আমি, আপনি, আশফিয়া, সামিউর সবাই নিতে পারি, কিন্তু যখন আপনি হাজারা এন্টারপ্রাইজ লিমিটেড করবেন এই নাম আপনার। আপনি যখন হাজারা এন্টারপ্রাইজ ফার্ম করবেন আরজেসি থেকে, এই নাম আপনার, তখন কেউ নিতে পারবে না। কিন্তু আপনারা যারা প্রোপাইটারশিপে ব্যবসা করছেন তখন কখনোই ভাববেন না যে একটা নাম আপনি একটা পাবেন। যেমন চারিদিকে দেখেন না মায়ের দোয়া হোটেল, মায়ের দোয়া ফার্মেসি, কারণ এরা এন্টারপ্রাইজ, এরা হচ্ছে একক প্রোপাইটারশিপ, এই নাম উন্মুক্ত, তাই সবাই মায়ের দোয়া নামটা ব্যবহার করতে পারে। কিন্তু মায়ের দোয়া লিমিটেড যদি কেউ করে থাকে ওই একজনই, দ্বিতীয় কেউ মায়ের দোয়া লিমিটেড পাবে না।
তো আর স্যার কোনো এটা কোশ্চেন? লিমিটেড জি, জি। করতে গেলে কি ব্যবস্থা নিতে হবে স্যার এটা? আচ্ছা, লিমিটেড যদি নিতে চান, লিমিটেড এর প্রক্রিয়াটা বোঝায়। প্রথমে এনসি মানে নেম ক্লিয়ারেন্স, এটার ৬২৫ টাকা ফি, ২ মাস মেয়াদ থাকে। এরপরে নেমটা পেয়ে গেলাম, তখন হওয়ার পরে কি হবে, মেমোরান্ডাম অফ আর্টিকেল লিখতে হয়। সবসময় মনে রাখবেন, মেমোরান্ডাম যা লিখবেন, অর্থাৎ আপনি কি কি ব্যবসা করতে পারবেন, এই ব্যবসা এটা যদি কখন আপনি পরিবর্তন করতে চান, হাইকোর্টের পারমিশন লাগে। আর্টিকেল মানে আপনার ব্যবসায় আপনি কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে কি বিনিয়োগ করবেন, কত টাকা শেয়ার হবেন, শেয়ারের মূল্য কত ধরবেন, আর্টিকেল আরজেসির মাধ্যমে পরিবর্তন করা যায়। এরপরে গভর্নমেন্ট ফি অথরাইজ মানে কি আপনি সারা বছর কত টাকা টার্নওভার করবেন সেইটার উপরে মেইনটেইন করে আসে আপনার অথরাইজ। আর পেইড আপ মানে কি, আপনি এই মুহূর্তে তো মাত্র ৫০,০০০ টাকা ব্যবসা করতে পারেন, তাই না, যেটা আপনার ট্যাক্স ফাইলে হোয়াইট মানি আছে, তখন এইটাকে বলে পেইড আপ। আমরা যখন নেক্সট ক্লাসটা করব, অর্থাৎ আমাদের শেষ সেশন, আনন্দ না পেলেও আমার কাছ থেকে লিমিটেড নিয়ে আপনাদেরকে বুঝতে হবে। জি স্যার। কারণ উদ্যোক্তা হতে চান, ব্যবসায়ী হতে চান, আপনাকে সব জানতে হবে। সব কেন উকিলকে ফি দিয়ে জানাবেন? এই যে ট্রেনিং করছেন, এই আপনি যদি আজকে আমার কাছে আসেন, ২০০০ টাকার নিচে আমি মুখই খুলবো না, তা কেন এই ২০০০ টাকা খরচ করবেন বলেন তো? আমি তো শেখাতে চাই আপনাদেরকে। এই নিয়মগুলো স্যার আপনার কাছ থেকে জানতে হবে স্যার, জানেনই তো। আমি জানাতে একদম রেডি। আপনারা গ্রহণ করলে যা পারেন আমার কাছ থেকে নেন, আমি কিন্তু দেওয়ার জন্য প্রস্তুত। জি স্যার, যতটা ধন্যবাদ। ইউটিলাইজ করেন, হ্যাঁ, আমি আপনাদের সঙ্গে আছি, যতটা ইউটিলাইজ করতে পারেন আমাকে করেন। যে বিষয় শুধু লিগ্যাল না, একটা ব্যবসার অ্যানালাইসিস থেকে শুরু করে একটা লিগ্যাল পার্সপেক্টিভ, ব্যাংক অ্যাকাউন্ট যা জানতে চান আমাকে জিজ্ঞেস করেন, লোন প্রসেস, আমি আপনাদেরকে সবকিছুর উত্তর দিব। যতটুকু আমার জ্ঞানে কোলাই, যতটুকু আমার লেখাপড়া, আমার প্রফেশনাল লাইফের এক্সপেরিয়েন্স, আমি আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা আমাকে প্রশ্ন করেন। জি স্যার, ধন্যবাদ স্যার আপনাকে স্যার। আপনাকে অনেক ধন্যবাদ। আর কেউ কিছু বলতে চান? আপনারা তো আগ্রহী না হলে তো আমি কি শেখাবো বুঝতে পারি না। আক্তার, আপনি বলেন কি বলতে চান? সুমাইয়া আক্তার হাত তুলেছেন, বলেন। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম, সুমাইয়া বলেন। মিস, যদি এমন হয় যে আমি কোনো বিজনেস স্টার্ট করতে চাচ্ছি কিন্তু আমার কাছে কোনো ইনভেস্টমেন্ট নাই, এখন আমি জি। ব্যাংক থেকে স্টুডেন্ট লোন হিসেবে মানে বিজনেসের জন্য লোন নিতে চাচ্ছি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে, তখন কি আমি নিতে পারবো সেটা? না, স্টুডেন্ট লোন আলাদা জিনিস। আপনাকে আগে উদ্যোক্তা হতে হবে, ট্রেড লাইসেন্সটা করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে হবে, অ্যাটলিস্ট ৬ মাস ব্যবসাটা রান করতে হবে। আপনি যেহেতু সুমাইয়া আক্তার, আপনি নারী হিসেবে নারী উদ্যোক্তা লোন পাবেন। আপনাকে স্টুডেন্ট লোন আলাদা জিনিস, এটা হচ্ছে লেখাপড়ার জন্য দেয়। স্টুডেন্টকে কখনো ব্যবসার জন্য কোনো টাকা দেওয়া হয় না, ওইটা আলাদা জিনিস। উদ্যোক্তা লোন আলাদা, নারী উদ্যোক্তা লোন আলাদা, আর স্টুডেন্ট লোন আলাদা জিনিস, সেটা ছাত্র পড়ানোর জন্য। আচ্ছা, সামিউর মনে হয় হাত তুলেছিলেন, একবার কিছু বলতে চান? সুমাইয়া বুঝতে পেরেছেন আমার কথা? জি ম্যাম, বুঝতে পেরেছি। বলেন কি বলতে চান? ম্যাডাম, সমঝোতা চুক্তির সীমাবদ্ধতাগুলো কি? সমঝোতা চুক্তির মধ্যে আমরা কতজনকে ওই পার্টনার হিসেবে নিতে পারবো? ওই যে অথবা বলেছি, ওপেন একটা ওপেন ওপেন ওপেন। জি, আচ্ছা। এটা আর ওপেন। সমঝোতা চুক্তির সীমাবদ্ধতা জানতে হবে। আর হ্যাঁ, এইখানে ধরেন আমি একটা সিজনাল বিজনেস করব। এইখানে আমরা একটা সমঝোতা চুক্তির মাধ্যমে করলাম, আবার এটাকে মানে মানে রিনিউ করবেন। জীবন পরের শেষ, হ্যাঁ, বছর হবে, এটা মূল চুক্তি হবে। আপনাকে আমি হ্যাঁ, একটু বলে অথবা দিই, এটা বন্ধ করে। রিনিউয়ালটা আগে বলি, এটা সহজ প্রসেস তো। এই যে আমরা একটা ৩০০ টাকার চুক্তি করে বারবার নোটারাইজ করতে বলছি না? নোটারাইজের তো একটা নাম্বার বসে, এখানে একটা নাম্বার থাকবে। রিনিউয়াল চুক্তির সময় এটা উল্লেখ করবেন যে এত তারিখে এত নোটারাইজ চুক্তির এটা পরবর্তী ধাপ হচ্ছে রিনিউয়াল, অর্থাৎ পরবর্তী চুক্তি হচ্ছে। আর সমঝোতা চুক্তির আপনি যেটা বললেন না যে এখানে ক্রাইসিস কি কি, দেখেন আমরা যখন ৩০০ টাকার স্ট্যাম্পে করছি, এটার মাধ্যমে কিন্তু মানুষ কোটি কোটি টাকাও বিনিয়োগ করছে, আবার ১ লাখ ২ লাখ ১০,০০০ টাকাও বিনিয়োগ করছি। প্রত্যেকটা জায়গায় আসলে আমাদের যেটা আছে ক্রাইসিস আছে। ক্রাইসিস হচ্ছে আপনি কি ধরনের ব্যবসা করছেন, কি বিনিয়োগ করছেন, পণ্যের গুণগত মান কি, সবকিছু মিলায়ে ক্রাইসিস হয়, এটা এক কথায় বলা যায় না। তার আগে আমি একটু শাহনাজ বেগমের কথা শুনে নেই। শাহনাজ বেগম বলেন। শাহনাজ বেগম, আপনি হ্যান্ড রাইজ করেছেন, বলেন। শাহনাজ বেগম।
আচ্ছা, ওকে, উনার হাতটা উঠিয়েছিল। আসলে এস এম জি, বলেন শাহনাজ, বলেন। আপনি আনমিউট হতে হবে শাহনাজ, আপনাদের কথা আমি শুনতে পাচ্ছি না, আনমিউট হয়ে। আচ্ছা সামিউর, আপনি বলেন। শাহনাজ বেগম হয়তো তুলেছিল, আপনি বলেন সামিউর কি বলতে চান? ম্যাডাম, জি, আজকে তো আমরা চুক্তি নিয়ে পড়ছিলাম, তো চুক্তির ক্ষেত্রে উপচুক্তি জিনিসটা কি? উপচুক্তি, অনুজাত চুক্তি, এই উপচুক্তি জিনিসটা বলে, কি? উপচুক্তি বলে কোনো শব্দ হয় না, হ্যাঁ, চুক্তি হ্যাঁ, চুক্তি। আচ্ছা আপনাদের আরেকটু বলে রাখি, যে কোনো চুক্তির মেয়াদ 3 বছরের ঊর্ধ্বে হয় না। আমাদের বাংলাদেশে যে 1872 সালের চুক্তি আইন আছে সেটা 36 ধারা মোতাবেক যে কোনো চুক্তির সর্বোচ্চ মেয়াদ হচ্ছে 3 বছর। এই যে ডেভেলপার কোম্পানিগুলো চুক্তি করে না, এই চুক্তি কিন্তু 3 বছর মেয়াদি। তাই আপনি অনন্তকালের জন্য কোনো চুক্তি কিন্তু করতে পারবেন না। একটা চুক্তির মেয়াদ হচ্ছে সর্বোচ্চ 3 বছর। আর উপচুক্তি বলে কিছু হয় না। চুক্তির সঙ্গে আমাদের সাবঅর্ডিনেট একটা সাপোর্টিং হয়, সাপ্লিমেন্টারি ডকুমেন্টস হয়, কিন্তু উপচুক্তি হয় না। আচ্ছা আচ্ছা, মানে সাবসিকুয়েন্ট এরকম কোনো কিছু আছে নাকি? সাবসিকুয়েন্ট না, ধরেন আপনি একটা চুক্তি করেছেন, প্রথম চুক্তিতে ছিল এইটা করব, পরবর্তীতে মনে হয়েছে কিছু সংযোজিত হবে, মানে কিছু এডিশনাল হবে, তখন আমরা কি করব, এইটার সঙ্গে আরেকটা সাপ্লিমেন্টারি ডকুমেন্টস, তার একটা চুক্তি করব যে আমরা আগে যে চুক্তি করেছিলাম তার সঙ্গে আমাদের নতুন নতুন এটা যুক্ত হচ্ছে বা এটা মাইনাস হচ্ছে। উপচুক্তি না, সাপ্লিমেন্টারি ডকুমেন্টস হিসাবে থাকবে। উপচুক্তি বলে কোনো শব্দ হয় না। ক্লিয়ার সামিউর? জি 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 জি, ম্যাডাম আরেকটা যদি সময় থাকে জি, আরেকটা হ্যাঁ, জিজ্ঞাসা। জি বলেন। তুমি বলেছিলাম যে অংশীদারি হ্যাঁ, ব্যবসাটাকে যদি আর যে স্থিতিবদ্ধ করতে যায় সেক্ষেত্রে আমাদের প্রক্রিয়াটা আপনার প্রক্রিয়াটা ঠিক একইভাবে প্রথমে আমরা নেম ক্লিয়ারেন্স নিব, অর্থাৎ আমি নামটা পাবো কিনা এটা আমার সবার আগে জানতে হবে, তাই না? জি জি জি, নামটা পেয়ে গেলাম। নামটা পাওয়ার পরে কি হবে, লয়ারকে দিয়ে দিবেন, সে ড্রাফটিং করবে, এটা আপনারা নিজেরা পারবেন না। 4000 টাকার স্ট্যাম্পে উনি ড্রাফট করবেন, করার পরে সেটাকে নোটারাইজ করবেন। নোটারাইজ করার পরে এর পরের দিনে আমি কাগজটা নিয়ে আসবো। আমার এই ল্যাপটপে নাই, বেসিক্যালি এটা আমার বাসার ল্যাপটপ, অফিসিয়াল ল্যাপটপে আমার আছে, যে একটা আপনি আরজেসি চুক্তি করতে গেলে আপনার গভর্নমেন্ট ফি কত টাকা ফার্মের ক্ষেত্রে, তখন ওই গভর্নমেন্ট ফি জমা দিবেন। একটু প্রসেসিং ফি আছে, এটা আমি অনলাইন বলতে পারি না, আসলে এটা আইনগতভাবে নিষিদ্ধ। সেই প্রসেসিং ফিটা যাই হোক, এটা আমরা প্রসেসিং ফি ধরি। গভর্নমেন্ট ফি জমা দিবেন, জমা দেওয়ার পরে আপনার আরজেসি থেকে ইনকর্পোরেশন সার্টিফিকেট দিবে। আর ওই যে আমরা ডিডটা দিয়েছি না, যেটা নোটারাইজ করা, আরজেসি থেকে সিল স্বাক্ষর হয়ে আসবে। আরজেসি ফার্ম, ফার্ম হওয়ার পরে আপনাকে কি করতে হবে, টিন করতে হবে, ফার্মের নামে টিন হবে। সামির রহমান ফার্ম, সামিউর রহমানের নামে ফার্ম করলেন, সামিউর রহমান এন্টারপ্রাইজ ফার্ম বা সামিউর রহমান জয়েন্ট ফার্ম, যেটাই নাম করেন, এই নামে তখন একটা টিনও হবে। তখন আপনার ট্যাক্সও দিতে হবে, ওইটার একটা অডিটও করতে হবে প্রতি বছর ওইটার। মানে ডিবিসিও করতে হবে। জি, ডিবিসি করতে হবে। জি, এই তো বুঝেছেন। হচ্ছে ম্যাডাম যে লিমিটেড কোম্পানি এবং পার্টনারশিপ প্রায় অনেক মানে একই রকম প্রক্রিয়া দুটাই। হ্যাঁ, প্রায় একই রকম। লিমিটেডে হয় কি, লিমিটেডের গভর্নমেন্ট ফিটা অনেক বেশি, ব্যবসার সুযোগ অনেক বিস্তৃত, পার্টনারশিপের গভর্নমেন্ট ফিটা কম। কিন্তু পার্টনারশিপের একটা বড় প্রবলেম, আপনি যখন শেয়ার চেঞ্জ করবেন পার্টনারশিপে, সেটা সরকারি প্রজ্ঞাপন হতে হয়, একটু লম্বা সময় লাগে। আর লিমিটেডের শেয়ার চেঞ্জ করাটা 117 ফর্মের মাধ্যমে করতে হয়, এটা একটু সহজতর, যেটা আমরা পরবর্তীতে আলাপ করব নেক্সট ক্লাসে। লিমিটেড কোম্পানির একেবারে এ থেকে জেড, আপনারা আগ্রহী না হলেও একটু শুনবেন, খুব দরকারি জিনিস। আগ্রহী ম্যাম, আগ্রহী। আমি নেক্সট যেটা ঈদের পরে ক্লাস হবে সেটার একটা বড় পার্ট থাকবে লিমিটেড ব্যবসা। ইভেন আপনাদেরকে আমি পিএলসি সম্পর্কে একটু জানাতে চাই। পাবলিক লিমিটেড কেন জানাতে চাই, আপনারা যারা শেয়ার কিনতে চান, বাজারে শেয়ারের ব্যবসা করতে চান, তাদেরকে তো এটা জানতে হবে। আপনি উদ্যোক্তা, কিন্তু আপনি শেয়ার উদ্যোক্তা, আপনি শেয়ার কিনবেন, কিনে কিনে ব্যবসা করবেন, আপনাকে পিএলসি জানতে হবে, শেয়ার বাজার সম্পর্কে যদি করতে চান। এগুলো আমরা পরবর্তীতে আমরা বয়াকে জানাবো, বয়ার প্রেসিডেন্টকে, যে উনি যদি বলেন আমি আপনাদেরকে এটাও শেখাবো। আইন এত বড় একটা সমুদ্র, বাংলাদেশে জানেন 3000-এর উপরে আইনের ধারা আছে। আমরাও কিন্তু পারি না, আমরাও কিন্তু যখন কোর্টে যাই বা প্র্যাকটিস করি, আমাদের কেন এত বই, আমাদের চেম্বার ভরা কেন এত বই থাকে, যখন যেটা প্রয়োজন হয় আমরা সেই বই খুলে খুলে আইনের ব্যাখ্যা দেখে নিই। আমরা মানুষ তো, এত তো আমরা মনে রাখতে পারি না, সম্ভব না। এটা জি বলেন সামির, বলেন। সবচেয়ে পরিবর্তনশীল আইন হচ্ছে ভ্যাট ট্যাক্স, এই আইনটা প্রতি বছর চলে যায়। ভ্যাট ট্যাক্সটা হচ্ছে কি, ভ্যাট এখনো আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু ওইভাবে বুঝে উঠতে পারছে না। ভ্যাটটা তো আমিও দিচ্ছি না,
সবাই দিচ্ছে। হ্যাঁ, ধনী গরিব কিন্তু জিনিসটা ধনী গরিব হোক। আপনি মনে করেন একটা পানি কিনেছেন, এটা একটা পানির বোতল, হ্যাঁ? পানির বোতল আপনি কেনার সময় কিন্তু একটা ভ্যাট দিয়ে আনলেন। আপনার রেস্টুরেন্টের ব্যবসা, যেই মাত্র পানির বোতলের মুখ খুললেন না, ড্রিঙ্কস এর বোতল আপনি গ্লাসে ঢাললেন, তখন আরেক ধরনের ভ্যাট সংযোজন হবে। আপনি যে বাণিজ্যিক ভবনটা নিয়েছেন সেটার স্কয়ার ফিট হিসাবে ভ্যাট হবে। মানে ভ্যাটের বৈচিত্র্যটা হয়েছে কি, আমরা ভ্যাটের লেখাপড়াটাতে একটু কম করি। ধরেন আমি আইনজীবী, আমি কি আসলে ভ্যাটের আইনজীবী? আমি কিন্তু কর্পোরেট লয়ার হিসাবে আমি ভ্যাট একটু জানি, বিকজ আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কর্পোরেট। কিন্তু আজকে যদি আমি কোর্ট প্র্যাকটিশনার লয়ার হতাম, শুধুই কোর্ট করতাম, আমার কিন্তু ভ্যাট জানাটা ম্যান্ডেটরি ছিল না, আমার কিন্তু ট্যাক্স জানাটা ম্যান্ডেটরি ছিল না। যেহেতু আমি কর্পোরেট প্র্যাকটিস করি, আমাকে এই বিষয়ে অল্প একটু হলেও ধারণা থাকতে হয়। কিন্তু আমার ভ্যাট করার জন্য আলাদা উইন্ডো আছে, আমার ট্যাক্স করার জন্য ট্যাক্সের আলাদা উইন্ডো আছে, বিকজ দ্যাট আমি কিন্তু সিএ ফার্ম না, আমি কিন্তু অ্যাকাউন্টস না। কিন্তু আপনারা যারা উদ্যোক্তা, আপনাদের বোঝানোর মতো এইটুকু ছোটখাটো জ্ঞান আমার আছে, ওইটুকু আমি বোঝাতে পারি। আপনারা আসলে কতটুকু নিতে পারবেন। যেন আজকের ক্লাসটা আপনারা মজা পাননি, কিন্তু আপনারা জানেন না যে এই ক্লাসটা আপনাদের জন্য কতটা ইম্পর্টেন্ট, কি পরিমাণ ইম্পর্টেন্ট। ব্যবসা করতে গেলে এইগুলো জানা এত প্রয়োজন। ভোক্তা অধিকার মজা পেয়েছেন কেন জানেন? ওইটা যে ফাইন আছে, জেল আছে, কিন্তু আপনি যদি চুক্তি না বোঝেন, আপনাকে যে কত ঘাটের পানি খেতে হবে আপনি জানেন না। এগুলো খুবই প্রয়োজনীয় জিনিস। আপনারা জি জি বলেন। জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলেন। এটা হলো ওই দিন একটা কথা বলেছিলেন, সেটা হলো ধারা 37 থেকে 56 পর্যন্ত ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, মানে এটা ব্যবসায়ীদের জানতে হবে, আমাদের জানতে হবে। জি এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। আমি বলতে চাচ্ছি ভোক্তা অধিকার আইনে তো অনেক ধারা, তাই না? অনেক। কিন্তু যারা আপনারা অনলাইন উদ্যোক্তা বা অফলাইন ছোটখাটো উদ্যোক্তা, বড় ব্যবসায়ী না, মনে করেন আপনি প্রাণের মতো কোনো ফ্যাক্টরি নাই, প্রোডাকশন নাই, এই জাতীয় কিছু নাই, তখন আপনাদের মোটামুটি 37 থেকে 56, 37 থেকে 56 পর্যন্ত জানলে আপনারা দুইটাই 2009 সালের আইন। আর 23 নাম্বার আইন হচ্ছে মোবাইল কোড, যদি আমার ভুল না হয়ে থাকে, অনেক সময় ভুলে যায়। আর 56 নাম্বার আইন হচ্ছে ভোক্তা অধিকার আইন, দুইটাই 2009 সালের আইন। এরপরে কোনো একদিন যদি আমাকে আবার ট্রেনিং এর জন্য ডাকা হয়, আমার সাবজেক্টই থাকবে মোবাইল কোড, ভোক্তা অধিকার, সেই সাথে নিরাপদ খাদ্য আইন, খুব জানা দরকার। এই তিনটা জিনিস নিয়ে আমরা একটা সেশন করব, ট্রেনিং করব। কারণ আমাদের অনেক বোনেরা আছে এখানে খাবারের ব্যবসা করে, ওদের জন্য নিরাপদ খাদ্য আইনটা জানা খুবই দরকার। ভোক্তা অধিকার, মোবাইল কোড, নিরাপদ খাদ্য আইন। মোবাইল কোড জানা দরকার ইচ এন্ড এভরি ওয়ান, যারাই আপনারা উদ্যোক্তা। ভোক্তা অধিকার জানা দরকার প্রত্যেকটা উদ্যোক্তার জন্য। আর খাদ্য আইন জানা দরকার আমার যে বোনেরা খাবারের ব্যবসা করছে ওদের জন্য, এবং আমরা যারা রাস্তাঘাটে স্ট্রিট ফুড খাই তাদের জন্য। এই তিনটা নিয়ে এরপরে যদি কখনো ট্রেনিং সেশন হয় এবং বয়া যদি আমাকে আমন্ত্রণ জানায় আপনাদের ট্রেনিং নেওয়ার জন্য, আপনারা সকলেই রেজিস্ট্রেশন করবেন। আমি আপনাদেরকে মোবাইল কোড 2009, ভোক্তা অধিকার আইন 2009 এবং নিরাপদ খাদ্য আইন, এই তিনটা নিয়ে আমি আপনাদের ট্রেনিং করাবো। শুধু এই তিনটা, ওই দিন অন্য কোনো কিছু নিয়ে আলাপ করব না, নেক্সট যখন হবে। আপনারা রাজি? থ্যাংক ইউ আপু, খুব ভালো। হ্যাঁ, কারণ আপনারা যেহেতু আইনের খটোমটো বিষয় নিয়ে আনন্দ পাচ্ছেন না, তার চেয়ে যে জিনিস নিয়ে আনন্দ পান সেই জিনিস নিয়ে ট্রেনিং দিব। কিন্তু ভাই, আইনের এই কটমট জিনিসটা খুবই প্রয়োজন, খুব। হয়তো আমরা সবাই আনন্দ পাচ্ছি, কি বহিঃপ্রকাশ করছি না। কারণ এইটা না জানলে ব্যবসা অনেক দূর নিয়ে যেতে পারবে না। আমি কি চাই জানেন? যদি 5000 উদ্যোক্তাও বানাতে পারি, আমার এই যে 2-3 ঘন্টা ধরে বক করা, এটা কিন্তু সফল। যদি 5000, বেশি না, 5000 উদ্যোক্তা তৈরি করে দিতে পারি, আমি পারবো ইনশাল্লাহ। আপনারা যদি সবাই মানে একটু মনোযোগী হন, মানে এটা আমার লক্ষ্য, 5000 উদ্যোক্তা তৈরি হবে বাংলাদেশে। 5000 মানুষ স্বয়ং সম্পূর্ণ হবে। বাংলাদেশের কাছে 5000 মানুষ মানে কি জানেন? 5000 মানুষের সঙ্গে তাদের ফ্যামিলি আরো 2 জন করে ধরেন, তাহলে কত হলো? 15000। এই 15000-এর সঙ্গে কতগুলো ভেন্ডার হবে, আপনার কাছ থেকে যিনি আপনার ভোক্তা হবেন তিনি হবেন, সেই সাথে আপনার সঙ্গে যারা কাজ করবেন সেই হেল্পিং হ্যান্ডেরা হবে।
অর্থাৎ একটা পরিবারে আমি যেমন ধরেন যে এই বাচ্চাগুলো আমার কাছে চাকরি করে, এই শুধু বাচ্চাগুলো না, এই বাচ্চাগুলোর ফ্যামিলিও কিন্তু আমার সাথে একসাথে আছে। তাই আমরা যদি ধর্মীয় ব্যাপারটা মানি, তার মানে এতগুলো পরিবার কিন্তু উপরের যিনি আছেন আমার ঈশ্বর, আপনার আল্লাহ যেটাই বলেন, সবার কাছে কিন্তু একসাথে প্রার্থনা করছে, ধন্যবাদ জানাচ্ছে তার খাবারের জন্য। অর্থাৎ আপনি একা স্বাবলম্বী না, স্বাবলম্বী মানে কিন্তু আপনার চারপাশে সবাইকে মিলে। আপনি যখন আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে কিছু শিখবেন, আপনার যে বন্ধুটা উদ্যোক্তা হতে চায় তার কোনো ট্রেনিং না থাকলেও আপনি কিন্তু তাকে সহযোগিতা করতে পারবেন, তাকে বলতে পারবেন যে ভাই এইটা নিয়ে। আর আমি আরো একটা ব্যাপার বলবো, আপনারা যারা উদ্যোক্তা হতে চান, উদ্যোক্তা আছেন, কমিউনিটি তৈরি করেন, নিজেদের মধ্যে যোগাযোগ বাড়ান, ইন্টারনাল যোগাযোগ বাড়ান। এখানে একজন ভেন্ডার হবেন, একজন ভোক্তা হবেন, একজন বিক্রেতা হবেন। বিলিভ মি, এটাই হয়। একভাবে একজন আরেকজনের জিনিসের সম্পূরক নেবেন। আপনার একজন পোশাক কিনবে, আপনি একজনের খাবার কিনবেন, আপনি আরেকজনের মাছ কিনবেন, আপনি আরেকজনের আরেকটা জিনিস কিনবেন। এইভাবেই তো মার্কেট প্লেস তৈরি হয় এবং নিজেদের ইন্টার কানেকশনটা বাড়তে থাকে। কম্পিটিটর না, নিজেদের ইন্টার কানেকশন। ব্যবসায়ী হতে গেলে মার্কেটের এই অ্যানালাইসিসটা খুব প্রয়োজন। আমরা দেখেন না লয়াররা একসাথে আড্ডা মারি, কেন মারি? আমাদের জ্ঞান বিতরণ হয়, আমরা একজন আরেকজনের সঙ্গে নলেজ এক্সচেঞ্জ করি। এটাই করতে হয়, নলেজ এক্সচেঞ্জ, শেয়ার করা। আমি কিন্তু আপনাদের আসলে ট্রেনিং নেই না, আমি কি করি? শেয়ার করি, নলেজ শেয়ার করি। আমার যেটুকু ছোট্ট জ্ঞান আছে সেই জ্ঞানটা শেয়ার করে আমি আপনাদের কাছে দিতে চাই। ট্রেনিং শব্দটা আসলে মানে গুরুগম্ভীর শব্দ দিতে হয়, কিন্তু মেইনলি যেটা আমি করি, আমরা নলেজ শেয়ার করি। আপনারা আপনাদের নলেজ আমাকে জানান, আমার নলেজ আমি আপনাদেরকে দিই। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? আমার না পেলেও পরবর্তী ক্লাস সেশনটাতে যুক্ত হবেন, শিখে যাবেন। পাঠ্য বইয়ের সব কি আমাদের ভালো লাগে বলেন? এই যে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমি তো এখনো লেখাপড়া করে যাচ্ছি, যে আমাদের মজা লাগে যে পড়াই। আমি একটা ইউনিভার্সিটি টিচার, সব সাবজেক্ট পড়াতে কি আমার ভালো লাগে? তারপরেও আমি সেটার ভিতরে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করি, কারণ আমাকে জানতে হবে। এই যে আমরা কোর্ট করি, কর্পোরেট প্র্যাকটিস করি, সবকিছু কি ভালো লাগে? আমার নিজেরও লাগে না, কিন্তু কি হয়, করতে তো হয়। সে সময় আমি জোর করে হলেও নিজেকে শেখাই, জানতে হয়, কারণ আমি জানি এই জিনিসটা না জানলে আমি চলতে পারবো না জীবনে। আপনি উদ্যোক্তা হবেন, উদ্যোক্তা হতে গেলে আইনের কিছু জিনিস জানা খুব দরকার। আপনাদেরকে আমি আরো একটা বলি, বয়া একমাত্র প্ল্যাটফর্ম যারা আইনের ট্রেনিং দেয়। আর কোনো, আপনারা তো অনেক জায়গায় ট্রেনিং করেন যারা আপনারা উদ্যোক্তা, আপনারা বলেন তো আইন নিয়ে কোনো আইনজীবী আপনাদের ট্রেনিং দেয় কিনা? আমার দেখা মতে কিন্তু নাই, না স্যার, দেয় না স্যার, কোনো প্ল্যাটফর্ম দেয় না। একমাত্র বয়া, বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন, এরা একমাত্র প্রতিষ্ঠান যারা আইন নিয়ে উদ্যোক্তাদেরকে ট্রেনিং দিচ্ছে। আমি এবং স্যার ফ্রি ট্রেনিং দেন স্যার, আপনারা ফ্রি ট্রেনিং দিচ্ছে। তাহলে আপনি ভাবেন কত বড় একটা আপনাদের জন্য মানে দরজা খুলে দিয়েছে। তাই খারাপ লাগলো, আপনারা শিখেন। কারণ আমি যত উদ্যোক্তা ট্রেনিং এর পেজ দেখছি, যত কিছু দেখছি, কেউ আইন শেখায় না, সব ব্যবসার মোটিভেশন শেখায়। ব্যবসার মোটিভেশন তো শিখছেনই, আমরাও শেখাচ্ছি, কিন্তু আইন জানাটা ভীষণ দরকার, ভীষণ ভাবে দরকার আইন জানা। তো এইটা আপনাদেরকে এই পেজটা দিচ্ছে, এই অ্যাসোসিয়েশনটা দিচ্ছে, আপনারা এই ফ্রি জিনিসটা নিয়ে নেন। শোনেন, ফ্রি কিন্তু সবসময় ফ্রি থাকবে না। কয়েকদিন পরে আমাদের প্রেসিডেন্ট আপাতত বলতেই পারে অনেক ফ্রি দিয়েছে, আর দিব না। আর আইন না জানলে ব্যবসা করবেন কি করে? আমার চেম্বারে আমার কাছে কেউ কোনো আইনি পরামর্শ নিতে হলে 2000 টাকা আমার ফি না দিয়ে আমার টেবিলের সামনে বসতে পারে না। সেখানে চিন্তা করেন, আপনাদেরকে আমি 2 ঘন্টা ধরে ফ্রি সব দিয়ে যাচ্ছি, আপনাদেরকে তো গ্রহণ করতে হবে। জি স্যার, তাই না? আমি আপনাদের জন্য আছি। শুধু যেটা আপনারা এই 1 সপ্তাহ ধরে প্রশ্ন রেডি করবেন, এই পুরা ঈদের ছুটিতে যার যেটা মনে হবে, দরকার হলে নিজেই নিজের মেসেঞ্জারে আপনারা ভয়েস মেসেজ দিয়ে রাখবেন যে আমার পরবর্তী ট্রেনিং এ এইটা জানার আছে, আমি আপনাদেরকে শেখাবো। ব্যক্তিগত প্রশ্ন হোক, ব্যবসা সম্পর্কে হোক, আইন বিষয়ে যা কিছু হোক, যা কিছু, সমস্ত সেবা দেওয়ার জন্য আছি। প্রতিটা জিনিস শিখতে হবে। ব্যবসা করতে হলে, বড় হতে হলে, বাংলাদেশে সফল হতে গেলে আইন জানতে হবে। আপনি বাংলাদেশ কেন, অনলাইন ব্যবসা এমন আপনি সারা পৃথিবী জুড়ে করতে পারেন, কিন্তু আইন না জানলে করতে পারবেন? আপনি আজকে উদ্যোক্তা আছেন, কালকে কিন্তু আপনি একটা সরকারি প্রজেক্টেও কাজ পেতে পারেন। আইন না জানলে, ডকুমেন্টস ঠিক না থাকলে আপনার হাত থেকে ওটা বের হয়ে যাবে। তাই আইন জানা ভীষণ প্রয়োজন। আর পাশে আছে, আজকের মতো আমাদের সময় শেষ। এই যে প্রতিদিন রাত 9টা বাজলে আমি আরেকটা ক্লাস নেই অনলাইনে, তারা অপেক্ষা করে আমার বাচ্চারা। তা এই জন্য যেটা করতে হবে, জি বলেন, এস এম রহমান বলেন।
আমার কয়েকটা বিষয়ে আপনি ৩ বছর যেকোনো চুক্তির মেয়াদ ৩ বছর বললেন। এখন ৩ বছর তাহলে আমরা যে জমি কিনে এই যে ১০ বছর পর জমি হ্যান্ডওভার করবে বলে করে, তাহলে কি ওই চুক্তির মেয়াদ থাকে না? না, কখনোই থাকে না। ১০ বছর পরে কে আপনাকে দেয়? এটা কিভাবে হয় জানেন? চুক্তির মেয়াদ ৩ বছর। সে লিখে দিচ্ছে ১০ বছর পর আমি হ্যান্ডওভার করব কিভাবে? এইভাবে টাকা পরিশোধের ভিত্তিতে। টাকা পরিশোধের ভিত্তিতে ওই চুক্তিপত্রের ভিতরে দেখবেন অন্যরকম কিছু ল্যাঙ্গুয়েজ লেখা থাকে। আমাদের ৩৬ ধারা অনুযায়ী চুক্তির মেয়াদ ৩ বছর। কিন্তু যখন কোনো প্রপার্টি দেওয়ার কথা থাকে তখন সেখানে কি আসে? আমাদের সম্পত্তি হস্তান্তর আসে। আমাদের ভূমি আইন আসে। এই ক্ষেত্রে এই আইন রিলেটেড আলাদা। আমি আপনাদেরকে যেটা ট্রেনিং দিচ্ছিলাম সেটা কিন্তু চুক্তি উদ্যোক্তা, ব্যবসায়ীর। আর আপনি যেটা বলছেন এটার সাথে আমাদের অনেকগুলো আইন আসে, প্রপার্টি অ্যাক্ট, আমাদের ল্যান্ড অ্যাক্ট মানে আমাদের ভূমি আইন, আমাদের চুক্তি আইন, আমাদের সম্পত্তি হস্তান্তর আইন, আমাদের সাক্ষ্য আইন। আইন কি হয়? একটা আইন কি একা চলতে পারে? অনেকগুলো আইনের সংমিশ্রণ মিলে চলে। তা আপনারা তো এত কঠিন বিষয় নিতে পারবেন না, আপনারা তো আইনের ছাত্র না। এজন্য আপনাদেরকে আমি সহজভাবে শেখাই যেটা ব্যবসার জন্য। করবো যদি সময় হয়। অবশ্যই বলেন। সমঝোতার বিষয়ে ধরেন আমরা ৫ জন মিলে সমঝোতা চুক্তি করলাম। এখন ব্যাংকে যে অ্যাকাউন্ট খুলবো সেখানে কয়জনের নামে আমরা ওই যে না। আপনি ব্যাংক অ্যাকাউন্ট সবার নামে তখন খুলতে পারবেন যখন পার্টনারশিপ ডিড হবে। আপনি বুঝেন। সমঝোতার ক্ষেত্রে করণীয় কি? আমরা ধরেন আমরা ম্যাক্সিমাম উদ্যোক্তা এখন সমঝোতা পর্যায়ে আছি। সমঝোতা চুক্তির মাধ্যমে করব। আমি সমঝোতা চুক্তি কি এখানে আপনাদের মধ্যে ডিসিশন নিয়ে নিতে হবে। সমঝোতা চুক্তিতে লিখবেন আমি সামিউর, শাহনাজ বেগম, শবনাম এম, রোকসানা আঞ্জুমান, সুমাইয়া আক্তার এবং SM রহমান মিলে এই মর্মে চুক্তিবদ্ধ হচ্ছি যে বর্তমানে আমরা এই ব্যবসাটা SM রহমানের নামে প্রোপাইটারশিপ করব। পরবর্তীতে আমাদের ব্যবসা যখন বড় হবে সেটাকে আমরা লিমিটেড বা পার্টনারশিপ ফার্মে নিয়ে যাব। কিন্তু এখন তো অনেক ব্যয়বহুল, কিন্তু আপনারা আগে সমঝোতাটা করে নিচ্ছেন। এখন ব্যবসায়িক লেনদেন, ব্যাংক অ্যাকাউন্ট সবকিছু SM রহমান পরিচালনা করবেন, কিন্তু তিনি সবকিছু স্বচ্ছ হিসাব দিতে বাধ্য থাকবেন। এটাই হচ্ছে সমঝোতা চুক্তি। তাহলে সমঝোতা চুক্তির সাথে আমাদেরকে প্রোপাইটারশিপ একটা ট্রেড লাইসেন্স অবশ্যই করতে হবে, নাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না। সমঝোতা চুক্তিটা অনেক বড়। আজকে আপনাদের একটু আমি ধারণা দিয়েছি, এর পরবর্তীতে আমরা ব্যাপক আলোচনা করব। কারণ একজন ছোট উদ্যোক্তা তার পক্ষে আসলে এত টাকা খরচ করে পার্টনারশিপ ফার্ম করা, পার্টনারশিপ যেটা মানে চুক্তি করা স্ট্যাম্প ব্যয়বহুল হয়ে যায়। এই জন্য আমরা তাদেরকে একটা শর্টকাট বুদ্ধি দেই। আপনাদের ধৈর্য থাকলে আমরা নেক্সট সেশনে এইটা নিয়ে একটা বড় রকমের আলোচনা করব, যদি আপনাদের আগ্রহ থাকে। অবশ্যই আছে। জি ম্যাম, আগ্রহ আছে স্যার আমাদের। হ্যাঁ, আগ্রহ থাকলে আমার আপত্তি নাই। এর আগ্রহ থাকতে আল্লাহ হাফেজ। জি স্যার। ই-কমার্স বিজনেস ওয়েবসাইট আছে ই-কমার্স এর জন্য। জি ই-কমার্সের জন্য আপনাদের লাইসেন্স নিতে হবে। আপনাদের তাহলে ই-কমার্স ওয়েবসাইট একটু আপনারা নোট রেখে দিবেন। নেক্সট সেশনে আমার সঙ্গে আলোচনা করবেন। এটা একটু বড় ব্যাপার, আজকে আমাদের সময় শেষ। ওয়েবসাইট, পার্টনারশিপ কিভাবে বিস্তৃত করবেন, সমঝোতা কিভাবে করবেন, এই প্রত্যেকটা ব্যাপার নিয়ে আমার সাথে। জি বলেন সামির। জি সামির কি বলতে চাচ্ছিলেন? আমি বুঝিনি। না সরি ম্যাম। আচ্ছা, আপনারা ঈদের পরে যে সেশনটা হবে মাংস টাংস খেয়ে সবাই শক্তিশালী হয়ে আসবেন, মাথাটাকে ক্লিয়ার করে আসবেন। আপনাদের যত রকম প্রশ্ন আছে মনে সেগুলো একটু লিখে রাখবেন বা রেকর্ড করে রাখবেন, সবগুলোর আনসার দিব এবং বিস্তৃত আলোচনা করবে। যা আছে আপনারা আমাকে প্রশ্ন করলে আমার জন্য খুব সুবিধা হয়, যে আপনাদের আসলে কোথায় ফাঁক ফোকর আছে, নইলে তো আমি বুঝি না, আমি আমার মতো বকবক করে যাই। জি ম্যাম, আমি হাজিরা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ম্যাম। আপনাকে আর সর্বোপরি যে বিষয়টা হইলো সেটা হচ্ছে আইনের বিষয়গুলো একটু শক্ত এবং মনে রাখা খুব কঠিন এবং খুব একটু নিরস। জি, এটাই সমস্যা, কোনো ভাবাবেগ নাই, একেবারেই নিরস। হ্যাঁ, মনে কষ্ট নেবেন না, আমরা আইনটাকে বুঝতেছি কিন্তু সবাই তো আর সমানভাবে বুঝে না। এই জন্য আমি সকলের পক্ষ থেকে আপনার কাছে একটু সহানুভূতি কামনা করি। কখনোই না। আমি আজকে দীর্ঘদিন আমি শিক্ষকতার সাথে যুক্ত। আমার বাচ্চারা যারা আমার স্টুডেন্ট, ওরাও তো বোঝে না আইন পড়তে এসে। আমি ধৈর্য হারা হই না। আমার শুধু আপনাদের যদি ধৈর্য থাকে, আমার ধৈর্য অসীম, সমুদ্রের মতো। আমি বিরক্ত হই না। আপনারা
চাইলে আমি যতটুকু জানি, যেইটুকু জ্ঞান আমার মধ্যে আছে তার পুরাটা আমি আপনাদেরকে দিতে চাই, যে আপনারা সফল উদ্যোক্তা হন। আপনারা শুধু যদি ধৈর্য রাখতে পারেন। আমার কথা কি জানেন, ট্রেনিং নিয়ে যদি কিছু নাই শিখতে পারেন, এই যে আপনারা 2 ঘন্টা সময় সংসারের কাজ ফেলে আমাকে দিচ্ছেন, সময় তো অনেক মূল্যবান। আপনারা কি জানেন সময়ের চেয়ে মূল্যবান কিছু আছে? আমরা আমাদের প্রিয় মানুষকে কি দেই? আমাদের জীবনের সবচেয়ে বড় জিনিস সময় দেই। আমাদের প্রিয় মানুষের এটা বোঝে না। এই গাড়ি, বাড়ি, টাকা পয়সা, গহনা বাটি, পারফিউম, গিফট, দিস ইজ নট গিফট। গিফট হচ্ছে সময়। আমরা যে আমাদের ভ্যালুয়েবল সময়টা আমাদের প্রিয় মানুষদেরকে দেই, তারা যদি এটার মূল্য বুঝতে পারে তাহলে জীবন সুন্দর। তারা বোঝে না। সময়ের চেয়ে বড় কিছু হয় না। এই যে আপনাদের সঙ্গে এত কথা বলছি, নেক্সট ট্রেনিং এর সেশন আসা পর্যন্ত তো আমি নাও বাঁচতে পারি, তাই না? জি স্যার। তাই আপনারা আমাকে যেই সময়টা দিয়েছেন, আমি আপনাদেরকে যেই সময়টা দিয়েছি, এটাই খুব মূল্যবান, এটাই প্রিসিয়াস, অনেক মূল্যবান। তা আপনারা দিয়েছেন, আমি কৃতজ্ঞ যে 2টা ঘন্টা আমার সঙ্গে আছেন, আপনারা শুনছেন। তাই এর পরের ক্লাসে আমি আশা করব আমি আপনাদেরকে আরো ক্লিয়ার করতে পারবো। কি জানতে চান? ধন্যবাদ স্যার আপনার অনবদ্য ক্লাসের জন্য, অনবদ্য আপনার প্রশিক্ষণের জন্য, নলেজ শেয়ারিং এর জন্য। আমি স্যার ঠাকুরগাঁ জেলার পক্ষ থেকে আপনাকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে কৃতজ্ঞতা। আপনি অনেক দূর থেকে জয়েন হন ঠাকুরগাঁ। আমাদের চিন্তা করেন বাংলাদেশের একটা কত দূরের জায়গা, তাই না ঠাকুরগাঁ? হ্যাঁ, তারপরেও সেখানে চিন্তা করেন যে আপনাকে আমি কোথায় ঠাকুরগাঁ, কোথায় আমি ঢাকা উত্তরা বসে আছি, এই যে অনলাইন আমরা কানেক্ট হয়েছি, এই যে ধরেন বয়া, এই একটা জায়গা আপনাদের সঙ্গে আমাকে পরিচিত হওয়ার সুযোগ দান করেছে। আমরা কিন্তু এই পেজটার প্রতি কৃতজ্ঞ। জি স্যার। তাহলে তো আপনাদের সঙ্গে আমার কানেকশন হতো না, আপনারা আমাকে চিনতেন না। আমরা স্যার বাংলাদেশ অনলাইন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের সাথে আমরা সর্বদা কানেক্টেড থাকতে চাই স্যার, সার্বক্ষণিকভাবে। আমরা কিন্তু কৃতজ্ঞ। সহযোগিতা চাই স্যার আমরা। না, আমি কিন্তু ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ জানেন? এই যে আপনাদের এতগুলো মানুষকে আমি চিনছি, আপনারা আমার চেহারাটা চিনছেন। আজকে যদি এই প্ল্যাটফর্ম না থাকতো তাহলে তো আপনাদেরকে আমি যেটুকু জানি দিতে পারতাম না, বা আপনাদেরকেও চিনতাম না। হ্যাঁ, এই সময় মূল্যবান। তাহলে আমরা ঈদের পরে যে সেশনটা হবো, যার যেখানে যত কোশ্চেন আছেন, প্রয়োজনে আমরা রাত 10টা পর্যন্ত সেশন নিয়ে যাব। আপনারা সব উল্লেখ করে রাখবেন। অবশ্যই অবশ্যই আমরা প্রেসিডেন্ট আপাকে জানাবো যেন প্রতি মাসে আমাদের ট্রেনিং এর ব্যবস্থা রাখে। আমরা প্রতি মাসে আপডেট হব, নতুন নতুন এরপরে আসবো, ট্যাক্সটা নিয়ে আসবো। ট্যাক্সের যে নতুন আইনের যে সংযোজন হয়েছে, অর্থাৎ যেটুকু নতুন ভলিউম অ্যাড করেছে, আমরা সেটা নিয়েও একদিন ক্লাস করব। জানতে হবে তো ব্যক্তিগত ট্যাক্স দিতে হবে না, এটা আমাদের জানা দরকার। নতুন যে ফর্মুলেশন হয়েছে স্যার, জি 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 জি, আমরা একটা ট্রেনিং ওইটার উপরেই করব। জি 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 জি, এইটা আমরা এক ট্রেনিং এটার উপরেই করব, শুধু ট্যাক্স নিয়ে আলোচনা করব। আইন এমন একটা জিনিস, আসলে একদিনে সব বিষয় ছোঁয়া যায় না। আইন তো ব্যাপক বিস্তৃত একটা জিনিস, আমরা পার্ট বাই পার্ট। তাহলে আজকের মতো সবাই ভালো থাকেন, শুভরাত্রি। থ্যাংক ইউ আপু। আবার জি, আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক সময় দিয়েছেন। ঈদ মোবারক, ঈদ সবার ভালো কাটুক, পরিবারের সাথে সুন্দর করে কাটান। সমস্ত পরিবার দেশের জন্য আমরা চাই ভালো থাক। আমিও একটু বেড়াতে যাচ্ছি, ফিরে আসি, ঈদের পরে সবার সঙ্গে দেখা হবে, দোয়া করবেন। টেক কেয়ার আপু।